আবিরকে এরা নতুনভাবে দেখছে। শিহাব যখন আবিরকে মারতে আসে তখন রাকিবের কোমরে থাকা পিস্তলটি আবির এক ঝটকায় তুলে নিয়ে বর্ষা থেকে দাঁড়িয়ে সোহেলকে গুলি করে সোহেল ধপ করে নিচে পড়ে যায়। আরিফ সাথে সাথেই রাকিবের লোকের মতো মাথা নিচু করে বসে পড়ে আর শিহাব হতভম্ব হয়ে স্টিক নিয়ে দাঁড়িয়ে থাকে। আরিফের কথা শুনে আবির হেসে দিয়ে পড়ে, শেরকে চিনতে হলে হতে হয় শের, না হয় শিকার। আর নিলয়কে মারতে হলে হতে হয় রকস্টার, না হয় ডেড। নে দেখ, এটাই হলো দ্য কিং অফ রকস্টার নিলয়, যাকে কোনোদিন পুলিশ ধরতে পারেনি, মাস্তানরাও মারতে পারেনি। আর তোরা কি করে ভেবে নিলি তাকে মারবি? তোদের কথা শুনে হাসি পাচ্ছিল। শুন, মারার আগে একটা অ্যাডভাইস শুনে যা। সাপকে যেমন বাঁচিয়ে রাখলে 20 দাঁত ভেঙে নিল, সে কিন্তু ফুস করে। আর নীলকে মারতে হলে হয় তাকে প্রথম চান্সেই মারতে হবে, না হলে তাকে মারার এবং তোদেরকে বাঁচার কোনো দ্বিতীয় সুযোগ সে কখনো দিবে না। শিহাবের হাত থেকে হকি স্টিক নিচে পড়ে যায়। ধপ করে হাঁটু হাস করে নিচে বসে পড়ে, মাথাটা ফ্লোরের দিকে করে নেয়। সবার মুখে ভয়ের একটা ছাপ দেখা যাচ্ছে। নিলয় টেবিলে থাকা আরও একটি পিস্তল হাতে তুলে নেয়। রাকিবকে বলে, রাকিব, তোকে না মেরে সেদিন মনে হয় ভুলই করেছিলাম। কথা দিয়েছিলি আমার বিরুদ্ধে তুই কখনো কিছু বলবি না, কিন্তু মজার ব্যাপার হলো তুই অর্ক, সৌরভ আর রাহাতের সাথে মিশেছিস। তবে ভুল করেছিলি, সেদিন মহিনকে না মেরে আমাকে যদি মারতিস তবে আজ হয়তো তোরাই রকস্টার হতে পারতি। রাকিবের দিকে এগিয়ে যায় নিলয়। শিহাব মাথা তুলে তাকায়। রাকিবের কপালে নিলয় পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। তখনই শিহাব বসা থেকে উঠে টেবিলে থাকা একটি পিস্তল হাতে নিয়ে বলে, শোন, তুই বড় রকস্টার হতে পারিস, কিন্তু বুলেটের কাছে কিছুই না। রাকিবকে ছেড়ে দে, না হলে তোকে গুলি করে মারবো। ছাড় বলছি মা। ওই আরে ওঠ। শিহাবের কথা শুনে রাকিব বোকার মতো তাকায়। রাকিব উঠে দৌড়ে শিহাবের কাছে যেয়ে দাঁড়িয়ে বলে, সাবাস ভাই, কি করলি এটা? রকস্টারের মাথায় আজকে প্রথমবার কেউ পিস্তল ধরলো। ওয়াও, যাকে দেখলে কেউ চোখ তুলে তাকাতে সাহস পায় না, আর তুই সরাসরি তাকে পিস্তল তাক ধরেছিস। গ্রেট শিহাব, গ্রেট। ওরা তো জানে না আমি কে। ভালো করে দেখ, তেরা পাপ আয়া। মেরে দে শিহাব, কুত্তার বাচ্চারা কি বলেছিল দেখিস নাই? প্রথমে না মানলে পরে সুযোগ পাবি না। আরে ওয়েট, অর্ক, রাহাত আর সৌরভকে তো ডাকি, ওরা আসুক, দেখুক জঙ্গলের শের আর চামচিকের কাছে ধরা পড়ছে। আহ ভাই, চামচিকা বানিয়ে দিল। জঙ্গলের সিংহ কিন্তু একা থাকে না, আরো থাকে। ওই সোজা চেয়ারে এসে বসে যা। ওদের কি হাত পা বেঁধে ফেলবো? কেন, সিংহ ভয় পায় না? হাতে দেখছিস না কি আছে? একটু নড়ুয়ে শাট করে গুলি করে দেব। শিহাব 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 কোমরে পিস্তল গুঁজে নিলয়দের কাছে এসে দাঁড়ায়। পরপর কয়েকটি মুখে ঘুষি দিয়ে শান্ত হয়ে টেবিলের উপর যে বসেও ঠিক নিলয়ের মতো করে হাতে রুমাল বেঁধে এক পা টেবিলে আরেক পা ঝুলিয়ে বসে সিগারেট চালায়। একই রকমভাবে হেসে দিয়ে রাকিবকে বলে। নিলয় চুপচাপ চেয়ারে বসে আছে, স্থির তাকিয়ে আছে সামনের দিকে। শিহাব সিগারেট টেনে সামনে ধোয়া ছেড়ে বলে, এই, তুই কেন দাঁড়িয়ে আছিস? তুইও চেয়ারে যেয়ে বসে যা। শিহাব, এসব কি হচ্ছে? তুই কিন্তু একটু বেশি বেশি করছিস এখন। চুপ শালা, মেয়েদের উপর খুব নেশা না তোর? নেহাকে আমি ছোট থেকেই ভালোবাসি, কিন্তু এতদিন কিছুই বলতে পারিনি। আসলে অপেক্ষা করতাম একদিন সুযোগ আসবে আমার, সেদিন দেখাবো। আজ এসেছে। আই এম নিউ রকস্টার, দ্য কিলার ইন সিটি। অনেক অবাক হচ্ছিস তাই না তোরা? কিন্তু দেখ, নিলয়ের দিকে তাকা। ওর চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন দেখছি না আমি, কোনো চিন্তা বা অবাক হওয়ার প্রবণতা দেখছি না। ওই, তুই এমন কেন রে? আজ থেকে রাকিবের লোকগুলো আমার দলে কাজ করবি। এই শহরে একমাত্র আমি রকস্টার। রকস্টারের খেলাতে যে যত বেশি অ্যাগ্রেসিভ খেলতে পারবে সে ততই উপরে। মাইন্ড গেম খেলতে হবে, বুঝেছিস রাকিব? সাজিদ অ্যান্ড ও রকস্টার নিলয়। শিহাব, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, একটু ভেবে কথা বল। আরিফ, স্টিক নিয়ে বেটাকে পিটিয়ে আয় তো। দোস্ত, তুই জানা আমার ভয় করছে। আরিফের কথা শুনে শিহাব হেসে লাঠি দিয়ে রাকিবকে চরমভাবে মারতে থাকে। রাকিব কেবল চিৎকার ছাড়া কিছুই করতে পারছে না। একদিকে নিলয়ের ভয়ে রাকিব কোনো কথা বলছে না, আরেকদিকে শিহাবের কাছে পিস্তল।
রাকিবের লোকেরাও এখন শিহাবের কাছে মাথা নত করে ওর দলে চলে গেছে। রাকিবকে ছেড়ে সাজিদের কাছে যায়, সাজিদের গলাটা টিপে ধরে বলে, খুব নেতা হয়েছিস। একদিকে নেতা, অন্যদিকে রকস্টারের বন্ধু না, শালা। অনেক বড় কথা বলেছিলি, এ হবে তা হবে। তোদের রকস্টারে তো গাধা, তা আগে জানা ছিল না। আমার সামনে পিস্তল রেখে ভাব নিয়ে রাকিবকে মারতে গেছিল। এখনো বাচ্চা আছিস, নীলও চাইলে তোকে এখনই মারতে চায়, কিন্তু মাইন্ড গেম খেলতে সে ভালোবাসে। তোকে একটা আমি নিজের সুযোগ দিচ্ছি, চলে যা, না হলে। না হলে কি? সাজিদের কথা শুনে জোরে গলা টিপে ধরে শিহাব। নিলয় হাসতে থাকে, জোরে হাসতে থাকে সে। আরিফ ভয়ে দূরে সরে যায়। শিহাব নিলয়ের গালে এসে চড় মারে। এত হাসছিস কেন? নিশ্চিত মৃত্যু জেনে পাগল হয়ে গিয়েছিস? অপেক্ষাতে ছিলাম অর্ক, রাহাত, সৌরভের। আমি জানতাম আমাকে আটকে রাখলে রাকিব ওদেরকে এখানেই ডাকবে। নিলয় শিহাবের বুকে জোরে লাথি মারে। শিহাব ছিটকে পড়ে যায় অনেক দূরে। শিহাব পড়া থেকে উঠে দাঁড়িয়ে নিলয়ের দিকে পিস্তল তাক করে ধরে শাট শাট করে গুলি করে। সবাই হা হয়ে যেতে থাকে শিহাবের দিকে। সাজিদ বসা থেকে উঠে মেইন দরজা আটকে দিয়ে আসে। রাকিব দূরে সরে যায় আর এই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সবার দিকে। শিহাব বোবার মতো পিস্তল হাতে দাঁড়িয়ে তাকিয়ে থাকে সামনে চেয়ার টেনে বসে থাকা নিলয়ের দিকে। সবাই অবাক হয় শিহাব যখন গুলি চালায়, কিন্তু মজার ব্যাপার হলো পিস্তল দিয়ে কোনো গুলি চলার শব্দ শোনা যায়নি। সহজভাবে বলা যায় কোনো গুলি বের হয়নি, কেবল ট্রিগারের চাপ দেওয়ার শব্দ শোনা যায়। নিলয় উচ্চ স্বরে হাসি দিয়ে বলে, বলেছিলাম না, নিলয়কে মারতে হলে প্রথম চান্সে মারতে হবে, না হলে দ্বিতীয়বার চান্স পাওয়ার সুযোগই আসবে না। খুব আফসোস হচ্ছে, মাইন্ড গেমে নিলয় হলো সেরা, আর তুই কোথাকার পিচ্ছি মানুষ। আগে দেখেছিলাম নিলয় পিস্তল থেকে গুলি বের করে নিয়েছিল, আর গুলিহীন কালি পিস্তল তোর কাছে রেখে এসেছিল। শোন, রকস্টার হওয়ার এই খেলাতে নিলয় সেরা। মাইন্ড গেম তাকে নিয়ে না খেলে নিজেকে বাঁচানোর জন্য খেলা করবি। ভাই আমার আর কিচ্ছু শোনা যায় না শিহাবের মুখ থেকে। আবির পায়ের জুতোর সাথে লাগানো পিস্তলটি বের করে শিহাবের সোজা তাক করে ট্রিগারে চাপ দেয়। কয়েক হাত দূরত্বে থাকা স্থির দেহটার কপাল বরাবর গরম বুলেট এপাশ ভেদ করে ওপাশে চলে যায়। কেবল ধপ করে শিহাবের নথর দেহটি নিচে পড়ে যাওয়ার শব্দটা আত্মচিৎকারে হারিয়ে যায়। তারপর আরও দুটি গুলি চলে। রাকিবের দেহটি বাম পাশে আর আরিফেরটা শিহাবের পাশে গিয়ে পড়ে। পুরো ঘরটাতে এখন পুরো নীরবতা ভর করছে। কেবল শোনা যাচ্ছে উপরে বেশি গতিতে চলা সিলিং ফ্যানের শাঁ শাঁ শব্দ। হলদে আলোর রেখা ফুটে উঠেছে লাল তাজা রক্তের ওপর। রাকিবের সাথে থাকা লোকজনগুলো মাথা নিচু করে বসে থাকে, কোনো প্রকার তারা কথা বলেনি। নিলয় একটু জোরে হেসে দেয়। সাজিদ জানে নিলয়কে এখন থামানো যাবে না, কিছুক্ষণ পাগলামি করবে ও। সাজিদ, রাকিবের অফিসটার কাপড়গুলো নিয়ে আয়। কেন? দেখ খুঁজে কোথায় আছে, এখানেই থাকবে। সাজিদ কাপড়গুলো এনে দেয় নিলয়ের কাছে। নিলয় তা একে একে পরে নেয়, মুখে মাস্ক পরতে যাবে তখনই দরজার কাছে শব্দ শুনতে পায় ওরা। রাকিব, দরজা খোল, আমরা আসছি, তাড়াতাড়ি খোল। এত উত্তেজিত হওয়ার কিছু নেই সাজিদ। নিলয়, তুই জানিস না ফারাহ কতটা কষ্ট পেয়েছিল। এই অর্কই না ওর পিঠে ছুরি মেরেছিল পিছন থেকে। আমার বাম হাতের কবজির উপরে এখনো কাটা দিক রাহাতের দেওয়া আছে। আমি ওদের ওখানে মারবো। নিলয়, তুই আমাকে আটকে রাখিস না। সব মনে আছে রে, সৌরভ, রাহাত আর অর্কের সেই মুখ আমি আজও ভুলিনি। তবে এত সহজে তো সব শেষ করতে নেই, শান্ত থাক। পারছি না আমি তোর মতো, আমি শান্ত থাকতে পারি না। পারছি না আমি তোর মতো, আমি শান্ত থাকতে পারবো না। সব রকম বিপদের সময় তুই এরকম ঠান্ডা কেন থাকিস? তোকে ভালোই হতে দেখিনি কোনো। অর্কদের সেদিন তো মারতে পারতাম, চাইলে এতদিনও মারতেই পারতাম, কিন্তু তুই চুপ হয়েছিলি। হ্যাঁ ছিলাম, কারণ এই খেলাতে যে যত মাথা গরম করে সে তত তাড়াতাড়ি চলে যায়। দেখ তোর পাশেই শিহাব রাকিবের লাশ পড়ে আছে। শোন, যা বলছি কর, ঘরের লাইটগুলো অফ করে দে। তার আগে চেয়ার এনে আমাকে বসিয়ে দে। রক্তগুলো আমার বুকে লাগিয়ে রেখে তুই দরজা খুলে আড়ালে থাক। এটা কি করে হবে? অর্ক, রাহাত আর সৌরভ ঘরে প্রবেশ করে। ঘরে কোনো আলো নেই। ঘরের উপরের কাঠ হিসেবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলো মৃদুভাবে ঘরে প্রবেশ করছে। একদম শুনশান নীরবতা। সাজিদ দরজা খুলে পাশে দাঁড়িয়ে আছে। রাহাত, দেখ তো ঘরের সুইচটা কোথায়। রাকিব, এ কোথায় রাকিব তুই?
অর্ক রাকিবকে ডাকতে ডাকতে এগিয়ে আসে। হঠাৎ কিছু একটা বস্তুর সাথে হুজুট খেয়ে অর্ক পড়ে যায়। হাতে আর মুখে কেমন তরল পদার্থ লেগে চ্যাটচ্যাটে একটা ভাব অনুভব করেও। কি হলো অর্ক, এভাবে পড়ে গেলি কেন? জানি না রে, এখানে ঝামেলা আছে, চল কেটে পড়ি। দোস্ত, সত্যি মনে হচ্ছে কিছু একটা হয়েছে, গায়ে কি সব লেগে গেছে, চল পালাই। কথাগুলো বলে অর্ক দরজার দিকে এগোতেই দরজা বন্ধ হয়ে গেল। অর্ক একটু চিৎকার দিয়ে বলে, কে কে দরজা বন্ধ করলো? রাকিব, তুই মজা করছিস তাই না? রাহাত, হাতে পিস্তল নিয়ে সামনে গুলি করতে থাক, ব্যাটা ঠিকই বের হবে। আরে মামা, তাকিয়ে দেখছিস কি? রকস্টার কিভাবে বসে আছে? মনে হচ্ছে তো মরে আছে, কাছে যাস না, শালাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। কিন্তু ওকে কে মারলো? রাকিবও তো মরে পড়ে আছে, তাহলে কে মেরেছে ওকে? আমি। ওরা চমকে ওঠে। হঠাৎ কারো গলার শব্দ শুনে ওরা চারপাশ দেখতে থাকে। পেছন থেকে সাজিদকে হাতে পিস্তল নিয়ে বের হতে দেখে ওরা। সাজিদ ভাই, আপনি? কেন, কাকে আশা করছিলি? না মানে আপনি আর নিলয়, মানে নিলয়কে আপনি খুন, ধুর কিছুই বুঝতে পারছি না। এত বুঝে কি হবে? তবে শোন, তোরা এখান থেকে 3 বছর আগে যা করেছিলি সেটা ঠিক করেছিলি। শালা নীলয়দের মারছিলি, বালি করছিলি। এতদিনে বুঝেছি ও একটা হারামি, নিজেকে অনেক বড় কিছু ভাবেও। দিয়েছি আজ সবগুলোকে এখানে শুয়ে। কি মানে আপনিও নিলয়ের সাথে বেইমানি করেছেন? গ্রেট ভাই, গ্রেট। ভাই মনে আছে আমাকে একটা সামান্য কারণে চর মেরেছিল? আপনার গার্লফ্রেন্ডের হাত ধরেছিলাম বলে নিলয় আমাকে মেরেছিল, খুব রাগ হয়েছিল। ভাই মনে হয়েছিল শালাকে সেদিনই মেরে দিই। তুই হাত ধরিস নাই, আরো বেশি কিছুক্ষণ করছিলি। আচ্ছা বাদ দে, নে ধর গুলি কর। কাকে? নীলকে কেন? রাগনি তার লাশের উপরে গুলি কর, কোনো ব্যাপার না। শালা নিলয়, তোর জন্য অনেক ভয়ে ভয়ে জীবন কাটিয়েছি, আর না। দাঁড়া দাঁড়া, আমি আগে চলে যাই। বন্ধু ছিলি রে, তাই ওকে তুই মারবি সেটা দেখতে পারবো না। সাজিদ কথাগুলো বলে পিস্তলটা হাতে দিয়ে দরজা খুলে দেয়। অর্ক সাজিদের দিকে তাকিয়ে আছে। সাজিদ মুচকি হেসে অর্কের দিকে তাকিয়ে ইশারা করে গুলি চালাতে অর্ক ট্রিগারে চাপ দিতে অর্কের কান ঘেঁষে একটা স্নাইপারের গুলি বেরিয়ে যায় আর সোজা যায় রাহাতের ডান কাঁধ বরাবর লাগে। রাহাত ছিটকে পড়েছে। অর্ক আর সৌরভ ভয়ে লাফিয়ে ওঠে। অর্কের হাতে থাকা পিস্তলে কোনো গুলিই ছিল না, এর জন্য ট্রিগারে চাপ দিয়েও চেয়ারে বসে থাকা নিলয়ের গায়ে গুলি লাগেনি। অন্যদিকে সৌরভ আর অর্ক পিছনে তাকাতেই অবাক, কারণ ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে সৌরভ আর অর্ক পেছনে ফিরতেই অবাক আর ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আশরাফ, হাসান, সায়ান আর সাকিবের সাথে সাজিদ ধীর পায়ে এগিয়ে আসে। ওদের চারজনের গায়ে রকস্টার পোশাক, কালো লম্বা কোট, মুখে মাস্ক, সাথে লম্বা টুপি। সাজিদের হাতে স্নাইপার গান। রাহাত মাটিতে পড়ে আত্মচিৎকার করতে থাকে, বারবার বলতে থাকে, অর্ক, আমাকে বাঁচা, তোরা পালা, ওরা রাকিবকে মেরে ফেলেছে, আমরাও মরবো। কেন আসলাম এখানে? ভুলে গিয়েছিলাম নিলয়কে মারা এত সহজ কাজ না, বিশেষ করে রাকিবের ক্ষেত্রে তো একদমই না। চিন্তা করিস না, আজ সবগুলোকে এখানে মারবো। কোমর থেকে অর্ক আর সৌরভ পিস্তল বের করে সাজিদকে গুলি করবে, তখনই আরও একটি গুলির শব্দ শুনতে পায় ওরা। অর্ক হা হয়ে যায়। সামনে থাকা কেউ গুলি করেনি, অর্করাও গুলি করেনি। তাহলে তাহলে কি করলো? রাহাতের করে চিৎকারও আর শোনা যাচ্ছে না। তবে কি রাহাত আর নেই? অর্ক ও সৌরভ পেছনে ঘুরে তাকায়। অবাক হয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে আর রাহাতের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রাহাত কোনো কথা বলছে না, চোখ বন্ধ করে শুয়ে আছে। আই অ্যাম ব্যাক মিস্টার অর্ক। নিলয়ের কথা শুনে অর্ক পিস্তলটি নিচে ফেলে দেয়। এরপর হাঁটু ভেঙে ধপ করে নিচে বসে মাথাটা নিচু করে কাঁদতে থাকে। অর্ক জানে এখন আর কোনো উপায় নেই নিজেকে বাঁচানোর। সৌরভও অর্কের সাথে একইভাবে বসে থাকে। নিলয় একটা সিগারেট চালায়, ধীর পায়ে হেঁটে আসে ওদের কাছে। আশরাফ যে একটা চেয়ার এনে দেয় নিলয়ের কাছে। নিলয় অর্কের সামনে চেয়ারে বসে সিগারেটের টান দিয়ে বলে, এখানে এসে আমাকে ওভাবে থাকতে দেখে কি ভেবেছিলি আমি মরে গিয়েছি? হা 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 হা। একটা জঙ্গলে অনেক সিংহই থাকতে পারে, কিন্তু রাজা হয় একজন, আর আমি আমার এই রকস্টার শহরের রাজা। রাজা অসুস্থ হয়ে থাকলেও তাকে সবাই ভয় পায়। খুব কষ্ট হচ্ছে? ভয় করছে? খারাপ লাগছে? হা হা হা। আমারও অনেক কষ্ট হয়েছিল ফারাকে যখন মেরেছিলি, আমাকে যখন গুলি করেছিলি। জানিস ফারা আর সাজিদ আমার সবকিছু, তবু তোরা কেন এমন করেছিলি? তোরাও কি আমার কাছে শত্রু হয়েছিলি? জানিস অর্ক, আমি কেন রকস্টার?
যখন ক্লাস 5-এ পড়তাম তখন জেনেছিলাম আমি আমার বাবা মায়ের বিয়ে ছাড়াই একটা অবৈধ সন্তান। মা তার বুড়ো বাপের কাছে আমাকে রেখে মরে যায়। তিনিও কদিন পর চলে যান। হয়ে যায় একা, খুব একা। যেখানে থাকতো না কোনো সুখ, থাকতো না কোনো বড়লোক বাবার টাকায় চলা আনন্দ। নানুর জায়গা থেকে মায়ের বড় বোন তাড়িয়ে দেয়। খুব ছোট ছিলাম। কি করব আমি? রাস্তার পাশে অনেক রাতে বসে বসে কাঁদছি। হঠাৎ কারো কোমল হাত আমার মাথায় এসে পড়ে। আমি কান্না থামিয়ে তাকিয়ে দেখি একজন মিলির ফিঙ্গার মানে একজন হিজড়া দাঁড়িয়ে আছে। কি রে, তুই কাঁদছিস কেন? আর এত রাতে এখানে বসে কি করছিস? জায়গাটা ভালো না। তোর মা বাপ কই? আমার কেউ নেই। আজ দুপুর থেকে না খেয়ে আছি। অনেক জায়গায় খাবার চাইছি কিন্তু আমাকে কেউ খেতে দেয়নি। সন্ধ্যার সময় এক দোকান থেকে রুটি নিয়ে দৌড় মারছিলাম বলে তারা আমাকে ধরে অনেক মারছে। এই যে দেখুন, পিঠে মাইরের অনেক দাগ পড়ে আছে। মা, আচ্ছা মা, মানুষকে এভাবে কেন মারে? আমারে একটা রুটি দিলে কি হতো? সব তো নেয়নি, প্যাকেটে মাত্র 2টা রুটি পড়েছিল। তুই আমাকে মা বললি? ওই ছেলে শরমের কথা কইলি কেন? সি সি, আমি মা হইব কেমনে? যা বলা হাসাইলি আমারে। কাজল রে তুই হাসাইলি? হই শিমুল, দেখছস বাচ্চা পোলাটা আমারে কি কয়? তোর নাম কি রে? দেখতে তো রাজপুত। তোর বাপ কি করে? আমার নাম নিলয়। আমার বাপকে আমি জানি না, মাকেও দেখি নাই। এক বুড়ো লোকের কাছে বড় হয়েছি। ওনার থেকে শুনেছিলাম আমার মা আমাকে রেখে চলে গেছে। উনি আমার নানু হন। আমার মা আমাকে বিয়ে ছাড়াই জন্ম দিছিল। বাবা বাবা আর নেয় নাই আমাকে। ওইসব পোলাদের লাইগা তোর মতন বাচ্চাদের কষ্ট পাইতে হয়। হ্যাঁ, মা কি তুলসী পাতা নাকি? মা পীড়িতের আগুন নেভানোর লাগা আকাম করছে, যার জন্য পোলারা এমন কষ্ট করে বাইচ্চা আছে। ওরা হাসি থামিয়ে গম্ভীর হয়ে কথা বলে। মজার ব্যাপার হলো, কাজল নামে সেই মিডিল ফিগার আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি তখন একটুও কান্না করিনি, চুপচাপ বসেছিলাম। শোন নীল, তোকে নীল বললাম, নীলাই বলবো না। হ্যাঁ শোন, যা বলছি, আমরা হিজড়া, আমরা মা বাবা কিছুই হইতে পারব না। তোর ভাগ্যটা উপরওয়ালা যেমন করে ঠিক করছে সেইটাই হয়েছে। আমাদেরও ভাগ্য এমন ছিল দেখাই আজ আমরা এখানে। ছেলে নাকি মেয়ে, বুড়ো নাকি জোয়ান, বড় কি ছোট, এসব কিন্তু আসল কথা না। আসল কথা হইল আমরাও মানুষ, তারাও মানুষ। তোর সাথে আমাদের মিল কোথায় জানোস? তোর মা বাবা কে জানিস না। তুই এতিম হয়ে কষ্টে আছিস, আর আমরা আমাদের মা বাবাকে চিনি, কিন্তু তারা আমাদের ফেলে দিয়েছে রাস্তায়। তোকেও ফেলে দিয়েছে রাস্তায়। তুই যাবি আমাদের লগে? ভয় পাস না, তোকে হিজড়াদের মতো করে চলতে দেব না আমি। আমাকে মা ডাকছিস, তোকে আমি শের বানাবো, সমাজে দেখিয়ে দেব একজন হিজড়ার কাছে থাকা ছেলে অনেক কিছুই পারে। তুই একখান কথা কাউকে জানতে দিবি না তুই আমাদের লগে থাকিস। আমরা হিজড়া বস্তিতে থাকলেও তোকে আমরা আলাদা রাখবো। কেন আমি তোমাদের সাথে থাকবো? দূর পাগল, সমাজে তুই বড় হইলেই মানুষ মাইনা নেব না রে। তুই আলাদা থাকবি। রাইতে তোকে যে আমরা খাইয়ে দেব, ঘুম পাড়াই দেব, স্কুলে যাওয়ার জন্য টাকা দেব। তুই কিন্তু পড়াশোনা করবি। আচ্ছা, তবে তুমি আমার বাবা আর উনি আমার মা। ওই কাজল, দেখ দেখ পিচ্চিটা কি কয়, আমি নাকি তোর বর আর তুই আমার বউ হইছিস। এইটা কি দেখার বাকি আছিল? আহ শিমুল, ও অত বোঝে নাকি? দেখিস না কত সুন্দর করে কথা বলছে। দেখিস ও একদিন অনেক বড় কিছু হবে। মানুষের নাম শুনলেই তাকে দেখতে আসবে, দেখে নিস। হ বেটি, চল এখন বাড়িতে যাইগা। ওকে কিছু খাইতে দিতে হবে নাকি? আচ্ছা, তবে তুমি আমার বাবা আর উনি আমার মা। আমি ওনাদের সাথে চলে যাই, থাকতে শুরু করি। স্কুলে আমাকে ভর্তি করে দেয়। দিনের বেলাতে ওনাদের আমি দেখিনি 5 বছরের মধ্যে। কি করতো, কোথায় যেত আমাকে বলেনিও কোনোদিন। কলেজে যেদিন প্রথম উঠি সেদিন কলেজ থেকে বাড়ির দিকে আসতেছিলাম। আমারে কয়েকজন ছেলেরা বলতে থাকে, ওই দেখ নিলয় যাচ্ছে, হিজড়ার ছেলে নিলয়, চল চল চেক করে দেখি জিনিস আছে নাকি। প্রতিনিয়ত এরপর থেকে আমাকে দেখলেই তারা এমন করে খেপাতো। আমি কিছুই বলতাম না, কারণ হিজড়া মা আমাকে শিখিয়েছিল কখনো কখনো কোনো ক্ষেত্রে রাগ না দেখিয়ে চুপচাপ সহ্য করে আসতে হয়। তবে ভালোই দিন যাচ্ছিল। হিজড়া বস্তি থেকে শিমুল
আর কাজলকে বের করে দেওয়া হয়। আমাকে নিয়ে তারা চলে আসে অনেক দূর। আমার পড়াশোনার ঠিকমতো খাওয়ানোর জন্য তারা ওখানে ভিক্ষা অবধিও করেছে। একদিন বিকেলে আমি বাড়িতে আসছিলাম, বিশাল এক বাড়ির সামনে অনেক লোকজন দেখতে পাই। আমি কৌতূহলী হয়ে সেখানে যেয়ে দেখি দুজন শাড়ি পরা মহিলা উপর হয়ে পড়ে আছে। কেউ একজন লোক একজনের মুখ সোজা করে। আমি বোকার মতো দাঁড়িয়ে থাকি সেখানে, চোখ দিয়ে পানি ঝরে পড়তে থাকে, হাত পা যেন কাঁপতে থাকে। সেই সময় বাবা বলে যাকে ডাকতাম, শিমুল, উনি মাটিতে রক্তাক্ত হয়ে পড়ে আছে, নিঃশ্বাস আর চলছে না। জোরে চিৎকার দিতে যাব, তখনই খুব মৃদু গলাতে শুনলাম, নীল, 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 আমার ছেলে নীল। চিৎকারটা আমার কান এড়ায়নি। বাবার পাশেই তো মা পড়েছিল। আমি মা বলে চিৎকার দিয়ে দৌড়ে কাছে যাই। গলাতে, পিঠে, হাতে মাকে পিটানো অনেক দাগ দেখা যাচ্ছে। আমি সবাইকে বলি মাকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু সেদিন মানবতার পরিচয় না দিয়ে মানুষগুলো হিজড়াকে মা বাবা বলে ডাকাতে হেসে মজা নিয়েছিল। যখন কাউকে না পেয়ে মাকে কোলে তুলে নেই, তখন মা আস্তে গলায় বলে, বাবা নীল, তোকে শেষ অবধি দেখে যেতে পারবো না রে, খুব স্বপ্ন ছিল তোকে নিয়ে। যাই হোক, যা কিছু করিস না কেন, সব সময় পরে অন্যদের একটু উপকার করবি, এদের মতো সবকিছু হেসে উড়িয়ে দিবি না। এই বাড়ির লোকগুলো অনেক খারাপ রে। একটা বাচ্চা হইছে, তাকে বাঁচানোর পর টাকা চাইছিলাম একটু, তাকে নাচানোর পর টাকা চাইছিলাম একটু বেশি। বুঝিস তো, বয়স হয়েছে, সব জায়গাতে তো যেতে পারি না, তোর কলেজেরও টাকা দিতে হবে, তাই টাকাটা বেশি চেয়েছিলাম, কিন্তু ওরা দিতে চায়নি। আমরা নেওয়ার জন্য জোর করতে থাকি, শেষে ওরা আমাদের এসে পিটাতে থাকে। বুঝিসই তো, আমরা সাধারণ মানুষের মতো না, মুখ থেকে গালি তো বার হই। একটু ঝামেলা হতেই আজ উনি মারা যায় আমার কোলে। আমি এসব সেদিন সহ্য করতে পারি নাই। সেই বাড়ির একজন লোক বাইরে তখন এসে ঝাড়ি দিয়ে বলতে থাকে, ওই এখানে এত ভিড় কেন, জলদি জায়গা ফাঁকা কর। সেদিন নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। রাস্তার পাশে ডাব বিক্রি করছিল, সেই ভ্যানের উপর একটা ডাব কাটার দা ছিল। মাকে নিচে নামিয়ে দৌড়ে যেয়ে সেই দা নিয়ে এসে লোকটার গলায় এক কোপে কেটে ফেলেছিলাম। বাড়ির আরো একজন লোক এসে আমাকে মারতে আসে, তার কাঁধেও একটা কোপ দিয়েছিলাম। এরপর লোকেরা আমাকে অনেক মেরে পুলিশের কাছে দিয়ে দেয়। সেখানেই এখন বুঝেছি তুই কেন আমাদের এতদিন তোর ব্যাপারে বলিস নাই। সাজিদের কথা শুনে সবাই সাজিদের দিকে তাকায়। সাজিদ নিলয়ের পাশে এসে কাঁধে হাত রাখে। নিলয় পিস্তলের গুলি লোড দিয়ে সৌরভের দিকে তাক করে ট্রিগারে চাপ দেয়। সৌরভ মুহূর্তেই মারা যায়। অর্ক নিলয়ের দিকে তাকানোর সাহস পায় না। নিলয় সিগারেটে টেনে বলে, আমাকে বলতিস তোরা রকস্টার হতে চাস, আমার জায়গাটা নিতে চাস, কিন্তু একবারও বলিসনি, বরং তোরা প্ল্যান করে আমাদেরকে মারতে চেয়েছিলি। ভাগ্যক্রমে আমরা বেঁচে যাই আর ফারা মরে যায়। তোরা কেন এমনটা করেছিলি অর্ক? আমাকে মাফ করে দাও, কখন এমন কিছু করব না। মাপ, হা হা হা। শার্ট করে আরো একটি গুলি চলে। অর্কের কপালে যে গুলিটা লাগে, অর্ক ছিটকে পড়ে যায় একটু দূরে। আজ শেষ করলাম রে শত্রুদের। সাদিদ চল, আমরা শহর ছেড়ে চলে যাই। যাব, কিন্তু পরে। পরে? পরে কেন? পরে জানতে পারবি। আমি এখন বাড়ির দিকে গেলাম, পরে তোকে সব বলবো। সাজিদ চলে যায়। নিলয় কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। সাজিদ ঘর থেকে বের হয়ে পকেট থেকে ফোন বের করে কল দেয়। ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসে না। চুপ করে ফোন কেটে দেয়। তোমার কাজ হয়ে গেছে, তুমি কি রেডি? ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসে না। টুক করে ফোনটা কেটে দেয়। বাংলো থেকে বের হয়েই সাজিদের গাড়ি করে চলে আসে সে। বাংলোয় সেই ঘরে 5 জন লোক বসে আছে, নিলয়, আশরাফ, সাকিব, সায়ান আর হাসান। তুমি কি সত্যিই চলে যাবে? না, কেউ কোথাও যাবে না। ইয়েস নিশি, সিআইডি অফিসার নিশি। মানে আপনি সিআইডি অফিসার? এখন সবার মুখ থেকে মাস্কগুলো খুলে ফেলুন, না হলে পুলিশ সব দিকে এমন ভাবে ছড়িয়ে আছে, কোনো চান্স নেই এখান থেকে পালানোর। নিশি চেয়ারে থাকা নিলয়ের দিকে তাকায়। নিলয় হাসছে। নিশি অবাক হলেও তা প্রকাশ করে না। নিশি নিলয়ের ব্যাপারে অনেক স্টাডি করেছে, কোনো পরিস্থিতিতে শান্ত থাকবে, এটাই তার স্বভাব। কিন্তু নিশি এখনো অবধি নিলয়কে দেখেনি। নিশির অনেক দিনের ইচ্ছে নিলয়কে সরাসরি দেখবে, কিন্তু এতদিনে সে কখনোই এমন সুযোগ পায়নি। আজ পেয়েছে তাকে দেখার এবং পুলিশের হাতে তুলে দেওয়ার। মিস্টার নিলয়, হাসছেন কেন আপনি? পালিয়ে তো যায় বিড়ালরা, রকস্টার কখনো পালিয়ে যায় না। দেখুন, মুখ থেকে মাস্ক সরান আর আমাদের কাছে ধরা দিন নিজে থেকে, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। সবাই আপনার দিকে বন্দুক তাক করে আছে, কোন রকম চালাকি করলে বুঝতেই পারছেন কি হতে পারে। কিছুই করতে হবে না, সব ডিপার্টমেন্টে বলা আছে
নিলয়কে মৃত নয়, জীবিত ধরতে হবে। নিশি অবাক হয়। মাহবুব স্যারের কথা ওর মনে পড়ে যায়। যখন তাকে এখানে পাঠানো হয়েছিল, মাহবুব স্যার বলেছিল যেভাবে হোক নিলয় যেন জীবিত থাকে, আর ওকে জীবিতভাবেই ধরতে হবে। কিন্তু নিলয় নিলয় এসব জানে কি করে? আমি চাইলেই আপনাকে গুলি করতে পারি। পারবেন না। আপনি আমাকে চেনেন না মিস্টার রকস্টার। আবিরকে তো চিনি। আমার একজন লোক ওর পিছনে লেগে আছে। আমি এখান থেকে না গেলে আবিরকে মেরে ফেলা হবে। নিশির বুকটা থক করে ওঠে। কেমন যেন অন্যরকম অনুভূতি হতে থাকে ওর। আবিরের হাসি হাসি মুখটা ওর চোখে ভাসতে থাকে। কেমন যেন এলোমেলো লাগে ওর। বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ওয়েট। না না, ওকে কিচ্ছু করবেন না। ম্যাম কি করছেন? ওকে মেরে ফেলেন। নিলয় পকেট কোমর থেকে পিস্তল বের করতে নিশি একটু পেছিয়ে যায়, কারণ নিশি জানে নিলয় একবার পিস্তল বের করলে এটা থেকে কিছু না করা অবধি সে থামে না। কি করছেন আপনি? নিলয় কোনো কথা বলে না। ঘরের আলোর দিকে তাক করে শাট করে একটা গুলি করে। নিশিও সোজা গুলি করে। অন্ধকারে কে যেন বলে ওঠে, ভাইয়া! পুরো ঘর অন্ধকারে ছেয়ে আছে। নিশি বারবার চিৎকার করে বলতে থাকে, প্লিজ ডোন্ট ফায়ার, প্লিজ ডোন্ট ফায়ার। আলো পূর্ণ ঘরটা অন্ধকারে একদমই ছেয়ে গেছে। নিশির বুকটা ধক করে ওঠে, কারণ ওদের মধ্যে কেউ একজন ভাইয়া বলে চিৎকার করে ওঠে। তবে কি নিশির চালানো গুলিটা নিলয়ে লেগেছে, নাকি যে চিৎকার করে উঠেছিল তার? না না না, যে চিৎকার দিয়ে উঠেছিল তার ভয়েসটা আর্তনাদের মতো ছিল না, যন্ত্রণাদের মতো ছিল না। তাহলে কি নিলয়ে লেগেছে? নিশি এসব ভাবতে ভাবতে প্রায় সব পুলিশ ঘরে টর্চ দিয়ে প্রবেশ করে। টর্চের আলোয় নিশি দেখে সেখানে কেউ নেই, কেবল পড়ে আছে অনেকগুলো লাশ। কিন্তু সেগুলো নিলয় বা ওর সাথে থাকার কারণ না। কিন্তু নিলয় যে চেয়ারে বসেছিল সেখানে একটা মাস্ক খুব গোছালো অবস্থায় রাখা আছে। নিশি সবাইকে শান্ত হতে বলে ধীর পায়ে এগিয়ে মাস্কটা হাতে নেয়। নিলয়ের মুখে থাকা মাস্ক এটা। তার মানে নিশির সাথে কি তবে নিলয়ের মাইন্ড গেম শুরু হবে? নিশি কেমন যেন অন্যরকম হয়ে ভাবতে থাকে। নিশি দেখে চেয়ারে লেগে আছে রক্ত, রক্তের ফোঁটা পেছনে দরজা দিয়ে চলে গেছে। তার মানে ওদের কারো গুলি লেগেছে, আর ওরা এই ঘরের পেছন দিক দিয়ে চলে গেছে। নিশি মাস্কটা নেড়ে ছেড়ে দেখতে থাকে। মনে পড়ে ম্যাগাজিনে পড়া নিলয়ের খুনের ব্যাপারে। ও যাদেরকে মারতো তাদের লাশের পাশে ও রেখে আসা মাস্ক গোছালোভাবে রাখা থাকতো। ম্যাম ওরা বেশি দূরে যায়নি, চলুন পিছু নেই। না থাক, মাঝে মাঝে জঙ্গলের শেরও পালিয়ে যায়। তার মানে এই নয় যে তার হিংস্রতা কমে যাবে। এখানে ওরা 5 জন থাকলেও ওদের আরো লোক আমাদের উপরে নজর রেখেছিল। যদি কিছু করতাম তবে হয়তো আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। কিন্তু এটা ভাবছি আমি, নিলয় চাইলেই তো আমাকে মারতে পারতো, সবাইকেই মারতে পারতো। তাহলে কেন সে এটা করেনি? হয়তো আমরা সংখ্যায় বেশি ছিলাম আর আমাদের কাছে অস্ত্র ছিল বেশি। না সাহেব, নিলয়কে আপনি চেনেন না, তাহলে ওর কাছে এটা কোনো ব্যাপার না। না সাহেব, নিলয়কে আপনি চেনেন না, তাহলে ওর কাছে এটা কোনো ব্যাপার না। ও চাইলে ওদের লোক আমাদের স্নাইপার দিয়ে দূর থেকে মেরে দিতে পারতো। আর ও যেখানে মিশনে যাক না কেন, সেই জায়গা কিংবা ওর সাথে যা হবে না হবে সব কিছুই উপরে প্ল্যান করে সে যায়। যতটা সহজ ওকে ভাববেন সে ততটাই কঠিন। ও ঠিকই বলেছিল, আবিরের উপর ওর লোক লেগে আছে। আপনি চাইলেই আপনার বাসায় ফোন দিয়ে দেখুন, বাড়ির মানুষেরাই বলবে কয়েকজন লোক আমাদের আটক করে রেখেছিল। আচ্ছা। শাহেদ নামের অফিসার সতী বাড়িতে ফোন দেয়, আর হতবাক হয়ে নিশির সামনে এসে দাঁড়িয়ে মিনমিন গলায় পড়ে, ম্যাম আপনি ঠিক ছিলেন। 2 জন লোক আমার বাসায় আমার মা বাবা ওয়াইফের উপর পিস্তল নিয়ে বসেছিল। তার মানে ম্যাম আমরা ভেবেছিলাম নিলয় আমাদের কাছে বন্দী, কিন্তু কি হলো, উল্টো আমরাই বন্দী হয়ে গেছি। নিলয় যাওয়ার পর বাড়ি থেকে অস্ত্রধারীরাও চলে গেছে। ওরাও মুখ দেখেনি, মাস্ক পরা ছিল। নিশি কিছু বলতে চেয়েও বলে না, কেবল মাস্কটা হাতে নিয়ে ভাবতে থাকে। বাল্বে গুলি না করে যদি সে আমার বুকে গুলি করতো, সে চাইলেই তো পারতো। ভয়ে কোনো অফিসারই তো এগিয়ে আসতো না। নিলয় চাইলেই তো আমাকে মেরে চলে যেতে পারতো, কিন্তু এভাবে কেন গেল? আমি তো ভয় পেয়ে ফায়ার করেছিলাম। গুলিটাও বা কার লাগলো? যদি নিলয়ের লাগে তাহলে আবিরকে তো মেরে ফেলবে। না না, এসব আমি কি ভাবছি? আবিরকে মারবে কেন? ওকে মারলেও বা আমার কি? ধুর, কি হচ্ছে আমার সাথে? ভাইয়া শফিক সাহেবের বাড়ির সামনে চলে আসছে। নিলয়ের গাড়ি শফিক সাহেবের বাড়ির সামনে এসে থেমেছে। নিশি যে গুলিটা চালিয়েছিল সেটা নিলয়ের বাম হাতে এসে লাগে। একেবারে ডক্টর দেখিয়ে নিলয়কে শফিক সাহেবের বাড়ির সামনে নিয়ে এসেছে ওরা। এখন অনেক রাত, সবাই ঘুমিয়েছে। শফিক সাহেব এসবের কিছুই জানে না। সারাটা রাস্তা নিলয় কোনো কথা বলেনি, কেবল একটা বিষয়ে ভেবেই চলেছে।
সাজিদ ওখান থেকে যাওয়ার পরই পুলিশ চলে আসে। সাজিদ কেন তাড়াতাড়ি বের হয়ে চলে গেল? কি হয়েছে ওর? নিশি কি সাজিদের পরিচিত? কেমন পরিচিত? আবিরের নাম বলতেই নিশ্চুপ হয়ে যায়। ওর মুখে আবিরের প্রতি আমি অনুভূতি দেখেছি। তাহলে সাজিদের সাথে কি কিসের সম্পর্ক ওর? নাকি আমি ভুল কিছু ভাবছি? সাজিদের ফোনেও তো অনেকবার কল করছি, ওর ফোন অফ। কেন এমন হচ্ছে? কিছু তো একটা নিশ্চয়ই আছে। তোর এখনই যা, কেউ দেখলে সমস্যা আছে। তোদের বললাম একেবারে বাড়ির সামনে আসিস না। তুমি কি যেতে পারবে? হুম। নিলয় গাড়ি থেকে নামে। নেহা তখনও জেগে আছে। চিলেকোঠার ঘরটাতে সে আজ অনেকবার গিয়েছে। ঘরটা আগের মতো বন্ধ করে দেবে, তাই নিলয়ের সবকিছু গুছিয়ে সে নেহার পাশের রুমে শিফট করার ব্যবস্থা করেছে। শফিক সাহেবের বারণ করা সত্ত্বেও নেহা নিলয়ের ঘরে যা কিছু ছিল সব কিছু বের করে এনেছে। যখন সে ঘরের সব কিছু বোঝাচ্ছিল তখনই সে দেখতে পায় নিলয়ের নামে যে ম্যাগাজিন আছে সেটাতে নিলয় যে কাপড়গুলো পরেছিল সবটাই এখানে আছে। কালো পোশাকের মাস্ক সহ পুরো বান্ডেল দেখছে ও। বড় কথা, সে রুমে অনেকগুলো সিগারেটের প্যাকেট দেখেছে। সেই সাথে দেখেছে নিলয়ের পিস্তলগুলো। নেহার কাছে এখন আর কোনো রহস্য বাকি নেই। একবার ভেবেছিল সবকিছু নিলয়ের আবির রেখে দিয়েছে, কারণ সে নিলয়ের ব্যাপারে যেদিন থানাতে কথা বলেছিল। রাতে যখন শেষবার নেহা নিলয়ের চিলেকোঠার ঘরে এসেছিল তখন ওর বাবা অফিস থেকে ফিরে এসে দেখে নেহা নিলয়ের জন্য ওর পাশেই রুম ঠিক করেছে, আর নিলয়ের সব জিনিস সেই রুমে এনে রেখেছে নেহা। শফিক সাহেব তখন দৌড়ে চিলেকোঠা ঘরে আসতেই ভুলবশত তিনি বলে ওঠেন, নেহা, তুই নীলার ঘরে কি করছিস? তখনই নেহার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। প্রথম থেকে শেষ অবধি সে সবকিছু ভাবতে থাকে। ব্যালকনিতে দাঁড়িয়ে সে সন্ধ্যা রাত অবধি নেহা নিলয়কে নিয়ে অনেক ভেবেছে। তার ম্যাগাজিন সব পড়েছে। নিলয়ের তেমন খারাপ দিক নেহা পায়নি। মাস্তান হিসেবে নিলয়ের কেন আগমন হয় সেটা কেউ জানে না। কেবল তাকে নিয়ে লেখা হয়েছে কিভাবে সে মাস্তানি করে বেড়ায়। আচ্ছা, নিলয় কি আর আসবে না? সন্ধ্যায় তো চলে গিয়েছে, কেন আসবে না? আমি কি আবিরকে ভালোবাসি, নাকি আবিরের পুরনো জীবন নিলয়কে ভালোবাসি? অনেক কিছু আমার জানতে হবে। নেহা মন খারাপ করে গেটের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ, কখন সে আসবে, কিন্তু কোনো খোঁজ নেই ওর। হঠাৎ দেখতে পায় একটা কালো গাড়ি ওদের বাড়ির সামনে এসে থেমেছে। সেদিনের সে দামি গাড়িটা, যেদিন নিলয়দের বাড়ি থেকে বেরিয়ে এই গাড়িতে করে চলে যায়। নেহা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। খুব ভালো করে লক্ষ্য করে কেউ যেন গাড়ি থেকে নেমেছে। গেটের সাথে ল্যাম্পপোস্ট, সেই আলোতে নেহা স্পষ্ট দেখতে পায় বাম হাতে ব্যান্ডেজ করা, কোনো রকমের কাপড় দিয়ে ঢেকে আবির ভেতরে প্রবেশ করছে। নেহা দৌড়ে চিলেকোঠার ঘরে যেয়ে বসে থাকে। আবির চারপাশে ভালো করে তাকায়, কেউ নেই। ব্যালকনির দিকে তাকিয়ে দেখে সেখানে নেহা নেই। আবির হয়তো মনে মনে ভেবেছিল নেহা থাকবে, তাই ব্যান্ডেজটা ঢেকে নিয়েছিল। কিন্তু যখন কাউকেই দেখেনি সে স্বাভাবিক হয়ে চিলেকোঠার ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজায় হাত দিতেই আবির অবাক হয়, খোলা আছে। কিন্তু কেন খোলা আছে? তাহলে কি শফিক সাহেব ভেতরে? কথাগুলো ভাবতে ভাবতেই আবির রুমের লাইট অন করে। বিছানার জায়গায় বসে থাকতে দেখে তাকে এভাবে আবির একদমই আশা করেনি। বোবার মতো কিছু সময় তাকিয়ে থাকে সেদিকে। যখন খেয়াল করে নেহা ওর ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আছে, আবির এক হাত দিয়ে সেটা ঢাকার চেষ্টা করতে নেহা বলে, মিস্টার নিলয় সাহেব, চালাকি করে আর কি হবে, ধরা পড়ে গেছে। নিলয় স্তব্ধ হয়ে যায়। কি বলবে ও ঠিক বুঝে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। নেহার কণ্ঠে একরাশ অভিমানের বক্ষরেখা যেন ছড়িয়ে পড়েছে ওর সুন্দর গোলগাল মুখটাতে। অভিমানটা কিসের? ভালোবাসার নাকি মিথ্যে গোপন করার? আমি জানি তুমি আবির নও, তুমি হলে একজন মাস্তান, দি কিং অফ রকস্টার। নিলয় কিচ্ছু বলে না। কি বলবে এখনো সেটাও তার মাথায় আসছে না। কেবল মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এতদিনে নেহাকে বলা সব মিথ্যেগুলো। নিলয় দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, নেহার দিকে তাকায়ও। নেহা কাঁদছে, ওর চোখ দিয়ে পানিগুলো গাল বেয়ে নিচে টপটপ করে পড়ছে। নিলয় বলে, আসলে আমি কেন এসেছিলে আমাদের বাসায়? কেনই বা আমার আব্বুর সাথে এসেছিলে? আর কেনই বা আমি তোমাকে? আমাকে কি? আমার প্রশ্নের উত্তর দাও। নিলয় নেহার পাশে দূরত্ব রেখে বসে, নিচের দিকে তাকিয়ে বলে, জানি নেহা, এখন আর কোনো মিথ্যে বলে লাভ নেই। এটাও জানি তুমি আমাকে আর সহ্যই করতে পারছো না, কিন্তু সেটা কোনো ব্যাপার না। আমার মিশন শেষ, আমি চলে যাব অনেক দূরে। তুমি ঠিক, আমি মাস্তান, একজন রকস্টার, যার প্রতিনিয়ত রক্তের গন্ধে পদার্পণ ঘটে নতুনভাবে। কাউকে মারতে আমার কষ্ট হয় না। কি করব বলো? ছোট থেকেই তো মা বাবাকে আমি চিনি না, কার গর্ভে হয়েছিলাম সেটাও জানি না, কে আমাকে জন্ম দিয়েছিল জানি না। আমি যখন কিছু বুঝতে শিখেছি একজন বুড়ো লোকের কাছে ছিলাম, ওনার থেকে জানি উনি আমার নানু হন।
কিন্তু তিনি মারা যাবার পর সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় আমাকে। জীবন যুদ্ধে তখন আমি কতটুকুই বা পাড়ি দিতে পারতাম। বাচ্চা ছিলাম, রাস্তার পাশে বসে রাতে কেঁদেছি। হিজড়ার ঘরে থেকে বড় হয়েছি আমি। নেহা, তোমার কাছে তোমার মা বাবা আছে। তোমাকে মা এটা করো না, তোমার খারাপ হবে, মা এটা করলে ভালো হবে বলার মতো অনেকেই আছে, কিন্তু আমার ভাগ্যে কেউ ছিল না। থাকবে কি করে? আমি নিজেই তো জানি আমি এক জারদ সন্তান। অবৈধভাবে এসেছিলাম আমি। কোনো বাচ্চা পৃথিবীতে বৈধ কিংবা অবৈধ হোক না কেন, সে তো কিছুই জানে না। বা তার দোষটাও বা কি? দোষ হলো সেসব লোকের যারা অ্যাবর্শন করার পর বাচ্চাগুলো রাস্তায় ফেলে দেয়। হয়তো আমিও এরকম একজন। হিজড়ারা আমাকে তুলে নিয়ে বড় করে, পড়াশোনা করায়। আমি তো জানতাম না আমি একজন রক স্টার হব। ক্যারিয়ার যেখানে শুরু করার কথা, সেখানে আমি জেলখানাতে কারাগারে চুপচাপ বসে চোখের পানি ফেলেছি। তোমার বাবা তোমাকে হাত ধরে রাস্তা পার করানো শিখিয়েছে। তোমার মা তোমাকে কোলে তুলে খাইয়ে দিয়েছে, কাছে ডেকে শিখিয়েছে অ আ ক খ। আর আমাকে বাদ দাও, জেলখানাতে 5 বছর ছিলাম। বেরিয়ে জীবনযুদ্ধে ভাত জোটানোর জন্য নেমে পড়ি। সন্ধ্যার দিকে আমি ফুটপাতে বসেছিলাম। তোমার বাবা মানে শফিক সাহেব আসছিলেন। সত্যি সেদিন ছিনতাইকারীরা তাকে ধরেছিল, আমি বাঁচিয়েছিলাম। এরপর থেকে ওনার সাথে থাকি। উনি আমাকে আস্তে আস্তে রক স্টার বানিয়েছে। তোমার বাবাকে তুমি চেনো না, উনি সাধারণ, বাট ওনার মূল শক্তি হলো আমার মতো গ্যাং চালান। সত্যি বলতে ওনার জন্য কাজ করতে করতে একসময় আমি শহরের এমনকি পুরো দেশের রক স্টার হয়ে যাই। কাছের কেউ ছিল না, বন্ধু ছিলাম 3 জন, ফারা, সাজিদার আমি। আর আমার সাথে থাকতো তোমার বাবার পাঠানো 3 জন ছেলে, অর্ক, রাহাত আর সৌরভ। ভালোই চলছিল, কিন্তু অর্করা আমাদের ভালোটা মেনে নিতে পারিনি, তাই ফারাকে মেরে দেয়। ওদেরকে খুঁজতেই আমি এখানে আসি আর আবির নাম দিয়ে তোমাদের বাড়িতে উঠি। ভার্সিটিতে অর্কের খোঁজে গিয়েছিলাম, কিন্তু সেখানে তোমাদের মতো কেউ থাকবে বুঝিনি। অনেক সহজভাবে মিশন শেষ করে চলে যাব ভেবেছিলাম, কিন্তু শিহাব, রাকিব ওদের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু আজ তার সবকিছুর অস্তিত্ব শেষ করে এসেছি। ওদের সবাইকেই মেরে ফেলেছি। কালকে সবকিছু ছেড়ে চলে যাব ভেবেছিলাম, কিন্তু তোমার আব্বুর ইচ্ছে শহরের মেয়র হতে চান। সেই কাজটা শেষ করেই হারিয়ে যাব অনেক দূরে, যেখানে স্বার্থের টানে রক স্টার বানানো যাবে না কখনো। রক স্টার আর কখনো ফিরবে না, আসবে না আর কখনো ভালো মানুষের ভিড়ে। আরও একটা কাজ, মিন্নুর বোনকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে কাল রাতে একেবারে শেষ করে চলে যাব। হারিয়ে যাব তোমার থেকে, তোমাদের থেকে। এখন যদি তোমার মনে হয় আমাকে পুলিশে দেওয়া উচিত, এখন তো চাইলেও তুমি দিতে পারবে না, কারণ রক স্টার নিলয় তার মিশন শেষ না করা অবধি কখনো থামে না। আমি ভয়ঙ্কর, আমি হিংস্র। আমার কাজ শেষ না করা অবধি আমার সামনে যে বাধা নিয়ে আসুক না কেন, তাকে মরতেই হবে। নিলয় নেহার কথাটা শুনে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে, তারপর মুচকি হেসে পড়ে, কিন্তু আমি তো তোমাকে কোনো প্রকার বাধা দেব না। তোমাকে যে আমি দেখেছি এটাও তো কাউকে বলবো না, তবুও মারবে না। বাস এটাই কারণ? হুম। যদি ভালোবেসে তোমার পাশে থাকি তবে? নিলয় কোনো কথা বলে না। নেহা নিলয়ের পাশে এসে বসে। নিলয় বসে থেকে উঠে দাঁড়িয়ে বলে, এটা দেখেছো? বাম হাতে গুলি লাগার চিহ্ন। যদি এটা বুকে এসে লাগতো তাহলে? লাগবে না কখনো। শোনো নেহা, মেয়েরা সবচাইতে ভুল করে কখন জানো? যখন ওর পাশে শত শত ভালো ছেলে থাকা সত্ত্বেও সে হুট করে ভালোবেসে ফেলে কোনো খারাপ ছেলেকে। এর কারণ মেয়েরা ছেলেদেরকে ফিরাতে ফিরাতে এমন এক জায়গায় এসে আটকে যায় যেখানে তারা না পারে থাকতে আর না পারে চলে যেতে। আমি চাই না তুমি ভুল করো। আমার অনিশ্চিত জীবনে আমি কাউকে চাই না। আর শোনো, রক স্টারের নেশা রক্তে, নারীতে নয়। নিলয়ের কিচ্ছু বলে না। চিলেকোঠা থেকে বের হয়ে নেহার পাশের রুমে চলে আসে। রুমে ঢুকতে দেখে সেখানে শফিক সাহেব বসে আছে। সরি নিলয়, তোমার সিক্রেট আর রাখতে পারিনি। নেহা জেনে গিয়েছে সব। আমার মেয়র হওয়ার ব্যাপারটা কি করলে? আর সাজিদ? শফিক সাহেব প্রশ্ন করে থামলেন। নিলয় কিছু বলতে চেয়েও বলতে পারে না। হুট করেই আবার সাজিদের কথা ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। সাজিদের সাথে কাটানো একটু আগের সময়গুলোর কথা মনে করতে থাকেও। তোরা আয়, আমি আগে বের হলাম, আমার কাজ আছে। সাজিদ তুই এতটুকু বলেই চলে যায়, আর তার কয়েক মিনিট পরেই নিশিরে পুলিশ নিয়ে চলে আসে। কিন্তু কিভাবে? এত তাড়াতাড়ি তো পুলিশ ওখানে আসার কথা নয়। কি ভাবছো নিলয়? শফিক সাহেবের কথা শুনে নিলয় ওনার দিকে তাকায়। শফিক সাহেব একটা সিগারেট চালিয়ে জানালার কাছে আসে। 4 তলা বাড়ি থেকে শহরের অনেক কিছুই দেখা যায়। সিগারেটে কয়েক টান দিয়ে শফিক সাহেব বলে, নিলয়, তোমাকে আমি রকস্টার মনে করি না। হয়তো ভাবছো তোমাকে আমি আমার প্রয়োজনে রকস্টার বানিয়েছি। আসলে বিষয়টা কিছু অংশে ঠিক হলেও
পুরোটা সত্যি না। আচ্ছা ছাড়ো, তোমাকে আমি একটা গল্প বলি। নেহাকে তো চিনো, ও আমার মেয়ে না, আমার আপন মেয়েও না। আর নেহা যাকে মা বলে ডাকে, সে নেহার মা না। নেহা ঠিক কার সন্তান আমি জানি না আসলে। শফিক সাহেব থামলেন। হাতের সিগারেটে আগুন লেগে হালকা পুড়ে গিয়েছে। জ্বলন্ত সিগারেট এমনিতেই পুড়ে শেষ হয়ে গেছে। শফিক সাহেব আগুনটা নিভিয়ে দিয়ে মুচকি হেসে বলে, দেখছো নিলয়, মানুষেরা কত বোকা। খাবার জিনিস বাইরে পড়ে থাকে, অথচ আমরা কিনতে পারি না। আবার পায়ে দেওয়ার জুতো শপিং মলে সাজানো থাকে, কাচের মধ্যে আমার সেগুলো কেনার জন্য উঠে পড়ে লাগে। সিগারেটের পেছনে লেখা ধূমপান মৃত্যুর কারণ, অথচ এই আমরাই সব জেনেও ধূমপান করতে পছন্দ করি। অথচ কত মানুষ না খেয়ে মারা যায়, আর আমরা কেবল বিলাসিতার জন্য ধূমপান করি। কেউ বা নারীর নেশায়, কেউ বা টাকার। শফিক সাহেবের দিকে নিলয় কপাল কুঁচকে তাকায়। লোকটাকে নিলয় যতটা সহজ ভেবেছিল উনি তেমন না। যেন মনে হচ্ছে নিলয়ের থেকে বড় মাইন্ড গেমার, রহস্য রাখতে ভালোবাসে। মাঝে মাঝে রহস্য রেখে মুচকে হাসি দিচ্ছেন। শান্ত স্বভাব শফিক সাহেবকে নিলয়ের নতুনভাবে চিন্তায় ফেলে দিচ্ছে। শফিক সাহেব কাকে যেন কল করে। কয়েক মিনিটের মধ্যে একজন সার্ভেন্ট 2 বোতল ড্রিঙ্কস নিয়ে চলে আসে। শফিক সাহেব মুহূর্তে 1 গ্লাস ড্রিঙ্কস হাতে নিয়ে আবারও জানালার কাছে গিয়ে দাঁড়ায়। তোমাকে আমার অনেক পছন্দ হয় নিলয়, যদি পারতাম তবে তোমাকে জামাই করে নিতাম। অবাক হচ্ছ? মানুষদের মধ্যে দুটো দিক থাকে, ভালো আর খারাপ। আবার এই ভালো খারাপের মধ্যে আবার আরো দুটো দিক থাকে। তুমি আমার বিবেচনায় ভালো দিকেই পড়ো। অবাক হচ্ছে আবার, তাই না? এতক্ষণ মাস্তানি রকস্টারগিরি করার পরও তোমাকে কেন ভালো বললাম? আসলে সব মানুষের মধ্যে একটা মন নামক অহেতুক বিশাল ভাবনা প্রবণগ্রস্ত বস্তু থাকে। মনের কোনো ব্যাখ্যা হয় না। মন আর মাথা দুটো কিন্তু আলাদা বস্তু, কিন্তু ওরা সব সময় একসাথে কাজ করে। কাউকে ভালোবাসার ক্ষেত্রে মন আর মাথা দুটোই কাজে আসে। তোমার মাঝে মনের যে ব্যাপারটা, সেটার পরিসমাপ্তি নেই, ওটা বিশাল। তোমার মন ছোঁয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি তখনই কাউকে ভালো বলবে যাকে অনেক বেশি ভালোবাসবে, এবং তার মন ছুঁয়ে দেখার চেষ্টা করে ব্যর্থ হবে। তাকেই তুমি ভালো হিসেবে জানবে। তুমিও তেমন, তাই তুমি আমার কাছে ভালো। শফিক সাহেব ড্রিঙ্কসের গ্লাসটি ছুঁড়ে ফেলে দিলেন নিচে। এবার একটা বোতল হাতে নিয়ে কয়েক ঢোক গলায় ঢেলে বাইরের দিকে তাকিয়ে মাতালের মতো করে হাসলেন। নিলয়ের দিকে ইশারা করে ড্রিঙ্কসের অফার করে আবারও চুমুক দিলেন। অনেক খেয়ে ফেলেছেন, এবার থামুন। যা বলছিলাম তোমাকে, নেহার কথা কি যেন বলেছিলাম? নেহা আপনার মেয়ে নয়? ও হ্যাঁ, ঠিক। অবাক লাগেনি তোমার? রকস্টার গল্পে নতুন ক্লাইম্যাক্স। অবাক তো হওয়ারই কথা। ক্লাইম্যাক্সের আরো অনেক কিছুই বাকি আছে, যা হয়তো তুমি নিজেই শুনতে প্রস্তুত নাও। বয়স তো আমার কম হয়নি, শুনবে আরো একটি ক্লাইম্যাক্স? বলি, তোমার মাকে আমি চিনি না, তবে জানি। কি? শফিক সাহেবের কথা শুনে নিলয় বোকার মতো তাকায়। শফিক সাহেব চুমুক দিয়ে উচ্চস্বরে হাসলেন। নিলয় দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। ওরা হাসিটা এখন প্রচন্ড বিরক্ত লাগছে নিলয়ের। মাইন্ড গেমার নিলয়ের বড্ড পছন্দ, কিন্তু আজ কেন যেন নিলয়ের বিরক্তিভাব এসে গেছে। রহস্য নিলয়ের বড্ড ভালো লাগে। কেউ তার উপর মাইন্ড গেম খেলুক সে চায়, কিন্তু আজকে কেমন যেন অস্বস্তি লাগছে ওর। শুনতে থাকো। নেহা হলো তোমার মতোই। আমি আর তোমার ম্যাম ঘুরতে বের হয়েছিলাম অনেক বছর আগে, 23 বছর। শফিক সাহেব ড্রিঙ্কসের আরো একটি বোতল নিয়ে নিলয়ের পাশে এসে দাঁড়ায়। শফিক সাহেব বাইরে তাকিয়ে আছেন, আর নিলয় তাকিয়ে আছে শফিক সাহেবের দিকে। লোকটা আজ কেমন যেন অচেনা মনে হচ্ছে ওর কাছে। খুব করে চেনা মুখটা আজ বড্ড অচেনা হয়ে গেছে। কেমন একটা ভয় নিলয়ের মনে চেপে ধরেছে। কয়েক ঢোক পান করে শফিক সাহেব কেমন যেন টলতে লাগলেন। নিলয় কিছু বলতে যাবে, তার আগেই শফিক সাহেব বলে, তুমি আবার ভেবো না আমি ড্রিঙ্কস করেছি বলে মাতাল হয়ে ভুল কিছু বলেছি। বিশ্বাস করো নিলয়, তোমাকে যা বলছি সবটাই সত্যি। তোমার ম্যামকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর এসে জানায় অ্যাক্সিডেন্টের কারণে তোমার ম্যাম কখনো মা হতে পারবে না। সেদিন রাতে প্রচন্ড রকম ভেঙে পড়ি আমি। তোমার ম্যামের কেবিন থেকে বের হয়ে হসপিটালের করিডোরে হাঁটছি আমি। খুব একটা বেশি রাত হয়নি সেদিন। হঠাৎ একটা কেবিনের সামনে এসে থমকে যাই। থমকে যাওয়ার কারণ হলো ওনাদের কথোপকথন। একটা কেবিনে 2 জন মানুষ, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা বলছিল, দেখো মাহিম, তোমার হাত ধরে আমি পালিয়ে এসেছি। পালানোর আগেই তোমার দ্বারা প্রেগনেন্ট হয়েছি। আজ হসপিটালে কেবল তোমার জন্যে, কারণ বেবিটা আজ তোমার কারণেই ফেলে দিতে হচ্ছে।
এছাড়া আর কোনো উপায় নেই নিন, একটু কষ্ট করো, পরে তোমাকে অনেকগুলো বেবি দিব। আমার না বিশ্বাস হচ্ছে না তোমার উপর। কেন হচ্ছে না? আমার ফুফাতো বোনের সাথেও এটা হয়েছিল। সে বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় একটা ছেলেকে ভালোবেসে। পরবর্তীতে ছেলেটা আর আমার ওই কাজিনকে গ্রহণ করেনি, তাকে রেখে চলে যায়। একটা বাচ্চা হওয়ার পর আমার কাজিনকে কেই বা মেনে নেবে? অবশ্যই এটা কেউ জানতো না, আমি আর সে ছাড়া। তাই আমি আর তার বয়ফ্রেন্ড বলেছিলাম বাচ্চাটা রাস্তায় ফেলে দিতে, কেউ জানতেই পারবে না এই বিষয়ে। বাচ্চার নামও তারা ঠিক করে রেখেছিল। নীলা বাচ্চাটা অনেক সুন্দর হয়। 4 মাস আগে সে শেষ হয়েছে, এখন সে মৃত। রাস্তায় ফেলে দিয়েছিলাম আমরা, কিন্তু সব ঠিকই ছিল। কেবল ওই ছেলেটা আমার কাজিনকে আর মেনে নেয়নি, ফেলে রেখে তার হাত ছেড়ে চলে যায়। তুমি যদি এমন করো? আরে কি বলো এগুলা মিম, আমি কি ওনার মতো নাকি? এখন বেকার আছি, বাসায় কাউকে বিষয়টা জানাতে চাই না বলে অ্যাবর্শন করে নিচ্ছি। এমন করো না, বাচ্চাটা এখন ফেলে দাও, পরে দেখবা সব ঠিক হয়ে যাবে। আমি কান পেতে ওদের কথা শুনি। এখন কিছুটা হলেও বুঝতে পেরেছো তোমার মা বাবা আসলে কে? আমি তোমার মা বাবাকে চিনি না, তবে জানি। শফিক সাহেব থামলেন, পুরো বোতলটা শেষ করে বাইরে কাঁচের বোতলটা ছুঁড়ে মারলেন। উনি যা হাতে নিচ্ছে তা ছুঁড়ে ফেলে দিয়ে বেশ আরামে হাসছে। নিলয় লোকটার প্রতি আরো অবাক হচ্ছে। আমি কেবিনের মধ্যে প্রবেশ করি। আমাকে দেখে ওরা অবাক হয়েই তাকায়। আমি হাত জোর করে বলি, কিছু মনে না করলে আমি কি আপনাদের বাচ্চাটা নিতে পারি? মানে আমাকে দিয়ে দিন, বাইরে ফেলে না দিয়ে ওই বাচ্চাটাকে আমাকে দিন, আমি তাকে আমার কাছে রেখে দেব। ওনারা আমার কথা শুনে একটু যেন খুশি হয়। সরাসরি কোনো কথা না বলে ছেলেটা বলে, যাক বাবা, তাহলে বাঁচলাম। অবশেষে পুরোপুরিভাবে ঝামেলাটা মিটলো। অবশ্যই নিয়ে যান মেয়েটাকে। আর আজকের পর না আমরা আপনাকে চিনি না, আপনি আমাদের চিনবেন। সেদিন রাতে বাচ্চাটাকে কোলে নিয়ে আমি তোমার ম্যামের কাছে আসি। ও প্রেগনেন্ট থাকায় যখন জ্ঞান ফেরে তখন ভাবে যে ওটা ওরই বাচ্চা। তোমার ম্যাম এখনো জানে না নেহা আসলে আমাদের সন্তান না, এমনকি নেহাও এটা জানে না। আর এইসব কিছু আমি আর আমার লেখা ডায়েরি এবং এখন তুমি জানো। আমি জানি নিলয়, তোমার কোনো ইমোশন নেই, মাস্তানদের ইমোশন থাকতে নেই। ইমোশন অনুভূতি রকস্টারদের মনে থাকলে সে কখনো রকস্টার হতে পারে না নিলয়। শফিক সাহেব কাঁদছেন। নিলয় ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। প্রতিটা মানুষের ভিতর মন থাকে, এটা শফিক সাহেব নিজেই তা বলছেন। তাহলে মন থাকলে কি মানুষের ইমোশন থাকে না, নাকি আসে না? আমি কি সত্যিই কাঁদতে পারি না কারোর জন্য? আমার কি মন অনেক শক্ত? হিজড়া হলেও সে মা মারা যাওয়ার পর আমি কাঁদিনি আর কখনো। তাহলে কি আমি কাঁদতে জানি না? হ্যাঁ, কেমন যেন অস্বস্তি লাগছে নিলয়ের। ঘরটা তার আর ভালো লাগছে না। শফিক সাহেব আবারও বলেন, মানুষ দুইটা বিষয়ে দুর্বলতা প্রকাশ করে। ভাবছো ভালোবাসা হয় যাকে, সেটাই মানুষের দুর্বলতা না নিলয়? সেসব মানুষ দুটো কারণে তার নিজেই নিজের দুর্বলতা প্রকাশ করে। একটা হলো ভাগ্য, আর একটা হলো পরিস্থিতি। ভাগ্যের আবার একটা গেম আছে, মাইন্ড গেমও বলতে পারো। ভাগ্য তোমার সঙ্গে মাইন্ড গেম খেলেছে, যার কারণে তুমি আজ রক্সা। এখন তোমার মনে কয়েকটা প্রশ্ন ঘুরঘুর করছে। আমার মা বাবাকে কিভাবে কি পাবো? রফিক সাহেব কেন আমাকে আজ এত কথা বলছে? শোনো নিলয়, কখনো মানুষকে চিনতে যাবে না। মানুষকে চিনতে গেলেই হয় তুমি কষ্ট পাবে, আর না হয় তুমি ধ্বংস হবে। এখন হাসি পাচ্ছে যে মানুষ না চিনে কি করে জীবন চলবে। আসলে সত্য কথা হলো মানুষকে কখনোই চেনা যায় না। স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া মানুষকে কেউ চিনতে পারে না। মানুষ হচ্ছে অনুভূতি, ভালোবাসা, মায়া, রাগ, অভিমান দিয়ে তৈরি। মানুষের মধ্যে অনেক রকমের প্যাচ থাকে, যেমন ধরো সাজিদ, অর্ক, রাহাত আর সৌরভ। নিলয় বিছানায় চলে আসে। রুমে পড়ে থাকা রকস্টার ড্রেস পরে নেয় ও। শফিক সাহেব উচ্চস্বরে হাসতে লাগলেন। নিলয় পায়ের সাথে পিস্তল গুজে শফিক সাহেবের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শফিক সাহেব হাসি থামিয়ে বলে, বিছানায় চলে আসে। রুমে পড়ে থাকা রকস্টার ড্রেস পরে নেয় ও। শফিক সাহেব উচ্চস্বরে হাসতে লাগলেন। নিলয় পায়ের সাথে পিস্তল গুজে শফিক সাহেবের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শফিক সাহেব হাসি থামিয়ে বলে, নিলয়, হেরে যাচ্ছ। মাইন্ড গেমে তুমি আজ হারতে বসেছ। তোমার দাবার মন্ত্রী আজ ধরা খেয়ে বসে আছে। রিল্যাক্স। জানি তুমি এমনিতেই মাথা ঠান্ডা করে চলো, বাট আজ তোমাকে উচ্চেজিত লাগছে। তোমাকে এসব কথা কেন বলছি জানো?
কারণ আমার মেয়ে এই মানুষ খুন করা দয়া মাহীন রক্ত খেকো আবির নয়, নিলয় দ্য রকস্টারকে ভালোবাসে। তাই আজ তোমাকে এত কিছু বললাম। আমার মেয়ের লাগবে না, কেবল একটাই চাওয়া, আমার মেয়েকে কষ্ট দিও না। আজ কয়েকদিন ধরে খালি ওর মুখে আবিরের নামটাই শুনেছি। আচ্ছা আব্বু, আবির কি খেতে পছন্দ করে? ও এমন চুপচাপ থাকে কেন? এই কারণেই ভালো লাগে ছেলেটাকে। আব্বু, আবির এত বোকা কেন? তুমি তোর কাছের লোক, তুমি এবার ওর ব্যাপারে আমার কাছে কিছু বলো। আমি নেহার কথা শুনে অবাক না হয়ে হাসি। ওর মুখে কখনো আমি ছেলেদের ব্যাপারে শুনিনি। দেখো নিলয়, তোমাকে সরাসরি বলছি, আমি জানি তোমার জীবন এটা অনিশ্চয়তার মধ্যে আছে, কিন্তু থাকবে না আর। তুমি এসব অনিশ্চয়তার মধ্যে আছো, ছেড়ে দাও আর নেহাকে বিয়ে করে নাও। তোমরা তো কাজিন নাকি? অনেক হয়েছে রকস্টারের মাইন্ড গেম, এখন এসব ছেড়ে দিয়ে নেহাকে নিয়ে নতুনভাবে পথ চলে। নিলয় অবাক হয়ে তাকায় আশরাফ সাহেবের দিকে। হুট করে আবারও সাজিদের কথা মনে পড়ে গেল ওর। বসা থেকে উঠে দাঁড়ায় নিলয়। দেখুন স্যার, সবকিছু চাইলে ঠিক করা যায় না। ভাগ্য যেমন পরিস্থিতির কাছে হেরে যায়, তেমনি মানুষ চাইলেও সব ঠিক করে নিতে পারে না। কেন পারে না? মানুষই তো ঝামেলা তৈরি করে, তাহলে কেন পারে না? বোকার মতো কথা বলেন কেন? ঝামেলা হয় মনের খোরাকের উপর ভিত্তি করে, যা পূরণ হয় না বলে ঝামেলা শুরু। আমি গেলাম, কোনো একটা চেনার মধ্যে অচেনা শত্রু আমাকে ঠিক ভালো হতে দেবে না। তুমি যেতে পারবে না নিলয়। কে আটকাবে আমাকে? বাইরে বের হলেই টের পাবে। নিলয় বুঝে গিয়েছে সাজিদ ওর সাথে মাইন্ড গেম খেলছে, যেটা নিলয় আশা করেনি। অনেক কিছু বলার আর শেষ করার আছে আজকে। নিলয় কোনো কথা বলে না। দরজা খুলতে দেখে নেহা দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ এত রাতে? গন্তব্যে কিংবা না ফেরার দেশে। দেখি পিস্তলটা আমাকে দাও তো। নিলয়ের অনুমতি ছাড়াই নেহা কোমর থেকে নিলয়ের পিস্তলটা নিয়ে নেয়, তারপর কপালে ধরে বলে, যদি আজ বাইরে যাও তাহলে ফিরে এসে দেখবে আমি এখানেই পড়ে আছি লাশ হয়ে। নিলয় চোখটা বন্ধ করে, বুকটা কেমন ছ্যাদ করে ওঠে। মনে মনে বলে, রকস্টারের কোনো অনুভূতি নেই, আমি যাবই। কিন্তু কেন যেন ওর পা ঠিক এগোতে পারছে না। অনেক চেষ্টা করেও নিলয় এগিয়ে যেতে পারছে না। তবে কি সে ইমোশনে আটকে পড়েছে? কিন্তু কিসের ইমোশন? চাইলেই চলে যেতে পারে, কিন্তু কেন সে থেমে আছে? নেহা কপালে পিস্তল ঠেকিয়ে বলে, আমি জানি আমি ওনাদের আপন সন্তান না। বাবার লেখা ডায়েরিটা আমি রোজ পড়ি, সেখানে লেখা থাকে আমার প্রতি তোমার শফিক সাহেবের কতটা ভালোবাসা। সত্যি তিনি আমাকে অনেক ভালোবাসে, তিনি তোমাকেও ভালোবাসে। ভালোবাসা কি সবকিছুর ঊর্ধ্বে নয়? যেটা আসে সেটাকে মূল্য দিতে হয় নিলয়, ফেলে দিলে তো সবই শেষ। নেহার কিচ্ছু বলে না, সোজা নিজের রুমে চলে যায়। নিলয় এখন চাইলে বাইরে যেতে পারে, কিন্তু সে ঘুরে বিছানায় এসে বসে পড়ে। শফিক সাহেব জোরে হেসে দেয়। নিলয় বিরক্ত হয়ে বলে, প্লিজ অনেক হয়েছে, আমি রকস্টার হয়ে থাকতে চাই। আমাকে দেখে হাসি পাচ্ছে তাই না? বলেছিলাম না তুমি যেতে পারবে না। ধরা তো পড়েই গেলে ইমোশনের কাছে। থাকো, ব্রেস্ট নাও, গেলাম। শফিক সাহেব চলে গেলেন। নিলয় একটা সিগারেট চালায়, বাইরের দিকে তাকিয়ে আছে সে, জানালার পাশে দাঁড়িয়ে। ফোনটা হঠাৎ বেজে উঠল। নিলয় তাকিয়ে দেখে সাজিদের ফোন। তুই ঠিক আছিস তো? পুলিশেরা এভাবে অ্যাটাক দেবে বুঝিনি। তোর কি গুলি লেগেছে? নিলয় অবাক হয়। নিলয়ের গুলি লেগেছে এটা তো সাজিদ জানে না। তবে কি নিশিদাকে বলেছে যে সে গুলি চালিয়েছে, কিন্তু কার লেগেছে সে জানে না। তাই সাজিদ কি জানতে চাইছে গুলি কোথায় লেগেছে? সাজিদ এমনটা করবে নিলয় কখনো ভাবেনি। নিলয় ফোন কেটে দেয়। নিশিকে কল করবে তার আগে নিশি নিজে কল করেছে। আবে, তুমি ঠিক আছো? তোমার আশেপাশে কেউ কি ছিল? কাউকে দেখছো মাস্ক পরা, পিস্তল হাতে? বলো না কেন কিছু? নিলয় হাসে। নিশি সাজিদের লোক, এতে কোনো সন্দেহ নেই। তবে এটাও সত্য, নিশি নিলয়কে ভালোবাসে, কিন্তু নিশি জানে না আসলে সাজিদের বন্ধু নিলয় আর আবিরই হচ্ছে নিলয়। কিন্তু কেন সে সাজিদের সাথে আছে? কেন নিলয়কে মারতে চায়? কাল নিশির সাথে দেখা করে অনেক কিছু জানতে হবে। কাল দেখা করতে পারবে? ভার্সিটিতে চলে আসো। আচ্ছা। সকালে ভার্সিটিতে আসে নিলয়। সবাই নিলয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আগের মতো করে সে আসছে না। টাইট সাদা টি শার্টের সাথে বোতাম খোলা কালো শার্ট, কালো জিন্সটা হাঁটুর দিকে ছেঁড়া স্টাইল করা, চুলগুলো বড় লেভেলে স্পাইক করা, দাড়িগুলো মার্জিত, চোখে স্টুডেন্ট চশমা। বেশ পরিপাটি হয়ে ভার্সিটিতে আসছে। ওই দেখ, ছেলেটা কে রে? নতুন মনে হচ্ছে। নেহাকে ডেকে আফরিন কথাটা বললো। নেহাও গেটের দিকে তাকিয়ে দেখে আফরিনের মাথায় গার্ডটা দিতে যাবে, তখনই নাইমা বলে, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম খুব।
তুমি আগে যাও, আমি ওর সাথে কথা বলে আসছি। ইস, ছেলেটাকে মনে হচ্ছে চিনি। কি হট রে। নেহা আর দেরি করে না, বেশ জোরে আফরিনের মাথায় জোরে গাঁটটা দেয় ও। তারপর রাগি রাগি মুখে বলে ওঠে, শয়তানের দল, ভালো করে দেখ ছেলেটাকে। আবিরও চোখে কি মাথা খেয়ে ক্ষুধা কমিয়েছিস? কি? ও আবির? হায় আল্লাহ, এত সুন্দর কেন? ইস, কেন যে আগে ওর সাথে এমন করলাম। যদি না করতে তাহলে এখন কি হতো শুনি? একটু চান্স নিতে পারতাম। মেরে না হাত ভেঙে ফেলবো তোকে, বুঝেছিস? যাতে ওর দিকে হাত না বাড়াতে পারিস। মানে কি? হাত বাড়ালে তোর কি? ওই শোন, তোদের বাড়িতে থাকে তাই বলে কি তোর বাপের জামাই নাকি? আর হইলে হবে, আমরা কেড়ে নেব, বুঝেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি কেড়ে নেওয়া কাকে বলে। নেহা বসা থেকে উঠে নিলয়ের দিকে এগিয়ে যায়। সোজা নিলয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে যাবে, তখনই নিশি এসে হাত টেনে ধরতেই নিলয়ের বাম হাতের কবজির সাথে নিশি ধাক্কা খায়। নিলয় উফ বলে একটু লাফিয়ে ওঠে, তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় ও, কারণ রাতে নিশির দেওয়া পিস্তলের গুলিটা তার হাত হজম করেছে। ধাক্কা লাগাতেই যেন ব্যথার অস্তিত্ব জানান দিল। নিশি বলে ওঠে, আবির, এতক্ষণ লাগে আসতে? তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি। তুমি না একটা পচা, তোমার জন্য চিন্তাই ছিলাম। নিলয়কে টেনে নিয়ে চলে যায় নিশি। নেহা হাত বাড়িয়ে হাবার মতো তাকিয়ে থাকে ওদের চলে যাওয়ার দিকে। বান্ধবীগুলো এসে নেহাকে ঘিরে উচ্চস্বরে হাসতে থাকে। নেহা বিরক্তি নিয়ে সোজা বাড়ির দিকে চলে যায়। নিশি নিলয়ের হাত ধরে টানতে টানতে রঙ্গন ফুল গাছের নিচে নিয়ে যেতে থাকে। কোথা থেকে চিহ্নবিহ্ন ছুটে আসে, নিলয়কে দেখে জড়িয়ে ধরে। নিশির দিকে নিলয় তাকিয়ে বলে, আচ্ছা আসো, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি, সে অবধি তুমি ওর সাথে কথা বলো। নিশি চলে যেতেই মিন্নু বলে, ভাইজান আপনি কই আছিলেন? ওরা আমার আপারে আজকে রাইতে তুলে নিয়ে যাবে কইছে। কেন? আমরা যদি কেস না তুলে নিই তাহলে আমাকে আর আপুকে অনেক মারবে। আপারে আবার নাকি কী সব করছে বলছে। আপারে আমি দেখে ভয় পাইছি, ওরা আপারে অনেক বাজে কথা কইতেছিল। তাই আপা কালি হাসে বলছে, এখন আমি ভয় পাই না, আমার সাথে নিলয় আছে। ভাইজান নিলয় কেটা? আপা তার কথা ওদেরকে কেন কইতেছিল, কেস তুলবার লাগিয়া ওরা সময় দিছে। আপনার কইতেছে খুঁজতেছে, কইছে বাবি, কইছে আবির কেডা, ওকে আমাকে নামে কেস দেবো। ভাইজান আপনি পালান, ওরা আইলে আপনার মাইরা ফেলবো। দূর পাগল, ওরা আমাকে কিছুই করতে পারবে না। নিলয় আমার বন্ধু তো, ওরা আসলে নিলয়কে ডাকবো, তখন দেখিস ওরা সবাই কাঁদতে কাঁদতে মাপ চাইবে। তোর আপা কেমন আছে? আপনি দেখে আসার পর আপা ভালো হয়ে গেছে, আমাকে লোকে অনেক কথা কয়, আগে চুপ কইরা শুয়ে থাকতো। মিন্নুকে সাথে নিয়ে নিশির দিকে এগিয়ে যায় নিলয়। নিশি সেই রঙ্গন ফুল গাছের নিচে বসে আছে। নিলয় অনেক কিছুই ভাবছে, কিন্তু ওর ভাবনাটা বেশি দূর যায় না। মিন্নুর হুট করে কথা বলার জন্য নিলয়কে আবারও ভাবনায় ফেলে দেয়। মিন্নু বলে, ভাইজান এখন কথা মাথায় আসতেছে না। কি কইতেছে বাবি কারে ডাকবো, নিশিকে নাকি নেহাকে? আমার কিন্তু নেহাকে বেশি ভালো লাগে, বয়সে বড় হইলেও ওর লোকে এখন চান্সে ডান্স করতাম। আর নিশিকে দেখলে মনে হয় এতে জিলাপির মতো ফেস নিয়ে থাকে, শিয়ালের মতো চালাক চালাক দৃষ্টি ওর। তুমি কার লোকে লাইন মারো সত্যি করে না কও, নাকি দুইটারই বিয়ে করবা? নিলয় ওর কথা শুনে হাসবে নাকি গম্ভীর হবে সেটা ভাবার আগেই মিন্নু নিলয়ের হাত ছেড়ে পালিয়ে যায়। নিলয় সত্যিই হেসে দেয়। কি হচ্ছে সে নিজেই বুঝতে পারছে না, তার উপর সবকিছু গুলিয়ে যাচ্ছে। তারপর এই নাও, এটা তোমার জন্য। নিলয় নিশির দিকে তাকায়। নিশি নিলয়ের দিকে একটি গোলাপ এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় মুচকি এসে ফুলটা হাতে নিয়ে বলে, ফুল কেন? জানি না কেন, কিন্তু কেন জানে তোমার প্রতি আগ্রহটা বেড়ে চলছে। নীলার কথা শুনে বুঝেছিলাম। নিলয়ের কথা মানে? মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। ওই ভয়ঙ্কর লোকটার সামনে তুমি গিয়েছিলে কিভাবে? নিশি কিছু বলতে চেয়েও থেমে যায়। সামনের দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছে। ঘুরে নিলয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিলয়ের গুলি লাগা হাতের দিকে আরো সরে আসে নিশি। নিলয়ের কাঁধে মাথা রাখতে যাবে, তখনই নিলয় সরে যায়, কারণ নিলয় ব্যথা পাবে, আর ব্যথা পেলেই নিশি সব বুঝে যাবে। নিশি মুচকি হাসে, তারপর বলে, আবির, তোমাকে অনেক বিশ্বাস করি। আমিও তো করি। এখন বলো, নিলয়ের সাথে দেখা কি করে হলো? যতদূর জানি ওকে যারা দেখে তারা আর বেঁচে থাকে না, মানে প্রমাণ সে কোনোভাবেই রাখে না।
তাহলে কিভাবে তুমি বেঁচে আছো? দূর গাদা, ওকে তো আমি দেখিনি। একটু ঠিক করে গুছিয়ে বলবে কি হয়েছিল? নিশি বসা থেকে উঠে দাঁড়ায়, কয়েকবার পায়চারি করতে করতে ভাবে, আচ্ছা আবিরকে কি সবকিছু বলা ঠিক হবে? আরে ধুর, বলে কি হবে, ও তো সব জানে আমি কে, কাউকে তো সে বলেনি এতদিন। আর ছেলেটা তো খারাপ নয়, বলেই দিই। নিশি নীলের পাশে এসে বসে, হাতের উপর হাত রেখে বলে, আসলে আবির কাল রাতে নিলয় একটি মিশনে যায়। মিশন মানে তুমি কি করে জানো? আহা, আগে শোনো তো, সব বলছি। পাগল একটা। নিলয় হলো রকস্টার দ্য কিং। ওর মিশনের ব্যাপারে কেবল ওর কাছের লোকই জানে, আমি কি করে জানবো? তার মানে বলতে চাইছো তোমাকে মিশন জানানো হয়েছিল? ব্যাপারটা সেরকম। ওর বন্ধু সাজিদ আমাকে জানায়। সাজিদ তোমার সাথে সাজিদের কি সম্পর্ক? কেন তোমাকে জানিয়েছিল? কি হয় তোমার? নিলয় ইচ্ছে করেই সাজিদের কথা একটু উত্তেজিত হয়েই বলল, যেন নিশি ভাবে সাজিদকে সে নিশির আশেপাশে থাকাটা সহ্য করতে পারছে না। এদিকে নিশি আবিরের এমন উদ্গীর দেখে অবাক হয়, মনে মনে একটু খুশি হলেও চিন্তায় পড়ে নিশি। নিশি ঝটপট উত্তর দেয়, আসলে আবি, তোমাকে আজ সবটা বলবো। আমি আসলে শহরে বড় সিআইডি টিমের সিনিয়র অফিসার। অবশ্য অফিসার হয়েছে সাজিদের জন্য। ও আমাকে ভালোবাসে, আর যার জন্য ওর ভালোবাসাকে ব্যবহার করে আমি এত দূর এসেছি। ও থেকে প্রথমে নিলয়ের ব্যাপারে জানি। ও নিলয়ের বন্ধু, ব্যাস এতটুকু জানি। নিলয়কে আমি কখনো দেখিনি। সে দেখতে কেমন সেটাও জানি না, কোথায় থাকে সেটাও জানি না। ওর কথাতে কয়েকদিন আগে ওর একটা মিশনে ঠান্ডা লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মিস করি। কাল সন্ধ্যায় সাজিদের একটা মেসেজ আসে আমার ফোনে, লেখা ছিল, আমি নিলয়ের সাথে আছি। যদি ওকে ধরতে চাও আর দেশের নাম করা অফিসার হতে চাও, তা এলিভেশন ট্র্যাক করে চলে আসো। আমরাও সেটা ট্র্যাক করি। রাকিবের বাংলোতে নিলয়কে পাওয়া যায়। আমরা সব পুলিশ নিয়ে সেখানে অবস্থান করি। কেবল অপেক্ষা ছিলাম সাজিদের ইশারায়। সে বেরিয়ে আমাদের জানায়, আর আমরা তক্ষুনি পজিশন মতো সেখানে চলে যাই। কিন্তু বুঝি নাই নিলয়কে সহজভাবে আমরা কতটুকু ভুল করছি। আর এটাও বুঝিনি সাজিদ এক দিলে দুই পাকে মারতে চেয়েছিল। ও বুঝে গেছে আমি তার ভালোবাসা ব্যবহার করছি। আর সে মাস্তান, আর আমি প্রশাসনের লোক। এক সময় ওর উপর প্রশাসনের ক্ষমতা প্রয়োগ করি, তাই হয়তো সে ছিল নিলয় যেন আমাকে মেরে ফেলে। আবার নিলয় যদি মারতে না পারে আমাকে, আর আমি তাকে ধরে ফেললাম, তাহলে ওর রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। মানেটা হলো, ও আমাকে দিয়ে নিলয়কে মারতে চায়, আবার নিলয়কে দিয়ে আমাকে মারতে চায়। অবশ্যই এখানে নিলয়কে সে বেশি করে সরাতে চায়, কারণ নিলয় ওকে মেয়রের থেকে সরে আসতে বলছে। আর সাজিদ ভালো করে জানে নিলয় যেটা চায় সেটা সে নিয়ে ছাড়ে। যা বলবে সেটা ও করেই ছাড়বে, হোক সে নিলয়ের কাছের লোক কিংবা দূরের। এই ভয় সাজিদ আমাকে সেদিন কল দিয়ে বলে নিলয়কে ধরার ব্যাপারে। কিন্তু সত্যি আমি বুঝিনি নিলয় জেনে যাবে আমরা ওর উপর নজর রেখেছি। ও ঠিকই আমাদের পরিবারের উপর লোক লাগিয়ে দিল। সে চাইলে আমাদের ওখানে মারতে পারতো। সাজিদ এটাই চেয়েছিল, হয় আমি বলি না হয় নিলয়। তারপর ওর রাস্তায় কেউ থাকবে না। কিন্তু নিলয় আমাকে মারেনি। আমি ওকে মারতে চাইনি, কিন্তু ভয় পেয়ে আমি গুলি করে ফেলি। আমি অন্ধকারে, ঠিক জানি না গুলিটা কার লেগেছিল, কেবল ও শব্দ শুনেছিলাম। আর সে পালিয়ে গেল। আমি শিওর নিলয় পালানোর মতো কেউ না, কিন্তু বুঝতে পারছি না কেন সে আমাদের না মেরে সেখান থেকে চলে যায়। আর আমার ছোড়া গুলিটা কার লাগে, ওর লোকের নাকি ওর? সে এই শহরে আছে, আমাকে যে কোনো সময় মারতে পারে, কিন্তু সেটাও সে করছে না। নিশির কথা শুনে নিলয় নিজেই অবাক হয়, কি বলবে ও বুঝে উঠতে পারছে না। সাজিদের কথা মনে পড়ে যায় ওর, কেমন যেন রাগে মুখের রং পাল্টাতে থাকে। সাজিদ সবাইকে ব্যবহার করছে, যতটুকু সবকিছু সহজ ভাবা হচ্ছিল, বিষয়টা জটিলের দিকে যাচ্ছে। সাজিদকে সরানো কঠিন, আবার নিলয়ের কাছে সহজও বটে। এতক্ষণে সব পরিষ্কার, সাজিদ মেয়র থেকে সরতে চায় না, আবার এখন শফিক সাহেবও বলছে মেয়র হতে চায় না। কিন্তু সাজিদ বেইমানি করেছে। সাজিদ যদি সহজভাবে বুঝিয়ে বলতো তাহলে তো ঠিক ছিল, কিন্তু সে সেটা করেনি। সে নিলয়কে সুযোগ পেলে মারতে চায়। তাহলে কি সবকিছু আবার অগোছাল হয়ে যাচ্ছে? নিশির দিকে তাকিয়ে নিলয় বলে ওঠে, তোমার তো এখানে কেউ থাকে না, তাহলে তুমি তো নিলয়কে মারতে পারতে। ও তো তোমার পরিবারের কারো উপরে নজর রাখেনি। তাহলে হ্যাঁ, এটা ঠিক যে আমি এখানে একা থাকি। কাল একটা প্রবলেম হয়েছে আবির। নিলয়কে মারতে গিয়ে আমি অবাক, সেখানে শিয়াব আর সোহেল আর আরিফের লাশ দেখে। ওদেরকে কে মারলো? ওরাই কেন বা ওখানে ছিল? শিয়াবের বাবা মোশাররফ আঙ্কেল শান্ত হতে পারছে না।
বিষয়টা আসলে জটিলের দিকে যাচ্ছে। আসলে আবির, রাতে মানে আসলে নীলার লোকেরা তোমার উপর নজর রেখেছিল। 1 মিনিট, ওরা কেন আমার উপর নজর রাখবে? আসলে কি হয়েছিল বলো আমাকে। ওকে ধরতে গিয়েছিলাম, কিন্তু নীলাই আমাকে বলে তোমার উপর ওর লোক অস্ত্র নিয়ে নজর রাখছে। তো আমার উপর রাখলেই বা কি? গাধা তুমি, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমার জন্য কিছু না হয় এই কারণে আমি নীলাকে ছেড়ে দিয়েছি। আহারে, তুমি ছেড়েছো নাকি ও তোমাকে ছেড়েছে? ও তো কাউকে ছেড়ে দেয় না, সে সব কিছুর শেষ দেখে ছাড়ে। এই তুমি এত জানো কি করে শুনি? না মানে তোমার থেকে শুনে ওর প্রতি ধারণা হইল একটু আর কি। এখন থাকো, আমি গেলাম। এই আমাকে তুমি ভালোবাসো না? নীলয় আর দাঁড়ায় না, রহস্যময় এক হাসি দিয়ে সে সেখান থেকে চলে যায়। নিশি কেবল ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ক্যাম্পাস থেকে বের হতেই কয়েকটা গাড়ি আবিরের সামনে আসে। আবির দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে কয়েকজন লোক নীলয়ের কাছে, নীলয়ের দিকে এগিয়ে আসে। এসেই বলে ওঠে, তুমি কি আবির? নীলয় কিছুটা ভ্রু কুচকে তাকায়। আবির নাম ধরে যেহেতু ডেকেছে সেহেতু ওরা আবিরকে চেনে না। আবির মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওদের মধ্যে একজন ছেলে বলে ওঠে, স্যার তোমাকে ডেকেছে, চলো। নীলয় কালো একটি গাড়ির সামনে এসে দাঁড়ায়। 4 জন লোক ভেতরে বসে আছে। নীলয় এসে দাঁড়াতেই একজন লোক বলে ওঠে, দেখতে তো হাবা বাবা মনে হয়। শিহাব, সোহেল আর আরিফ কি তোমার বন্ধু হয়? নীলয় সবার দিকে তাকায়, ভালো করে দেখে ওদেরকে, আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমি শিহাবের বাবা মোশাররফ। নিশিত থেকে শুনেছি ও লাশ তোমার সাথে দেখা করতে বের হয়। তুমি ওকে শেষবার কোথায় দেখেছিলে? ও হ্যাঁ আঙ্কেল, শিয়াবের সাথে তো রাস্তায় দেখা হয়েছিল। ও বলছিল রাকিবটা কে যেন এক ভাইয়ের সাথে দেখা করতে যাবে। আমার পড়ার চাপ থাকায় আমি যেতে পারিনি। ওর সাথে সোহেল আর আরিফ যায়। কিন্তু কেন আঙ্কেল? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলে নেব। তুমি কি মিন্নুর বোনকে চেনো? রেনু? জি চিনি। এই যে হাসান বসে আছে আমার পাশে, ওর ছেলে আর বন্ধুরা মিলে মেয়েটাকে সাথে একটু মজা করতেছে। তুমি নাকি বাদী হয়ে কেস করে এসেছো। তুমি শিয়াবের বন্ধু বলে ভালোভাবে বলছি, কেসটা তুলে নাও, না হলে ভালো হবে না তোমার জন্য। ভাই, এটা কোনো ব্যাপার না। আগে আমাদের ছেলেদেরকে খুঁজে বের করতে হবে। চলো সাজিদের কাছে যাই, দেখি সে কি করতে পারে। আমার সোহেলের যদি কিছু হয় পুরো শহর জ্বালিয়ে দেব। ঠিক আছে, চলে যাও। ওরা গাড়ি নিয়ে চলে যায়। নীলয় মুচকি হাসলো। মাইন্ড গেমের দাবার গুটি এবার ঠিক জায়গা মতো বসছে। মাইন্ড গেমে তো এবার শুরু সাজিদের সাথে। নীলয় পকেটে হাত গুজে বাড়ির দিকে ফিরবে, ঠিক সে সময় মিন্নু এসে হাজির। মিন্নুর দিকে হাসি এসে মুখে তাকাতে মিন্নু বলে, ভাইজান, আপনার করেছিলাম কেসটা তুলে আনিতে। ওরা অনেক খারাপ, তো তোমার অনেক মারবে। ধুর পাগল, ওদের থেকে আমি অনেক খারাপ। ওরা মারলে আমি কি বসে থাকবো নাকি? আপনার দেখে তো মনে হয় না। জীবনও মারামারি করছেন, আপনি ওদের কি করবেন? আপনি তো দেখলে মনে হয় মেয়েদের লোকে খালি টাঙ্কি মারতে এসেছেন। তুই মাইর খাবি। ওই সকাল থেকে কিছু খাইছিস? না ভাইজান, কে রান্না করব? তাহলে চল কিছু খাবি। কোথায় নিয়ে যাবা? নেহা ভাবিদের বাড়িতে নাকি? নেহা ভাবি কিন্তু অনেক ভালো। আমি যেদিন প্রথম এখানে বাদাম বিক্রি করতে আসি, অনেক ছেলেরা আমার টাকা না দিয়ে বাতাস খাইতো, আমারে আবার মারতো। নেহা ভাবি ওদের সবাইকে বকছিল, আমি বিক্রি করতে সাহায্য করছিল। বুঝছি, চল। তুমি কিন্তু কেসটা তুলে নিও, ওরা তোমার সত্যি অনেক মারবে। তুমি অনেক ভালো, আপনাকে তুমি কইরে বলে ফেলছি। এটাই ঠিক আছে। আর শোন, তুই কে বাসায় যাবি? আমি থানায় যাব। কেন, ওদেরকে এখনো ধরেনি? মিন্নু আর নীলয় রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। ওদের পিছনে আরো একজন যাচ্ছে। মিন্নু আর চোখে ঘুরে তাকিয়ে দেখে নেহা আসছে। নেহা ইশারার নীলয়কে কিছু বলতে মানা করে। তারপর নীলয় মিন্নুকে নিয়ে বসতেই নেহা ওর পাশে বসে। নেহাকে দেখে নীলয় অবাক হয়। নেহা বলে, নিলয়, তোমাকে কিছু কথা বলার আছে। আমি তোমাকে অনেক আগে থেকেই জানি। মানে? নীলয় অবাক হয়, ভ্রু কুচকে তাকায় নেহার দিকে। মিন্নু অবাক হয়, কারণ আবিরকে নীলয় বলে ডাকছে নেহা। মিন্নু একবার নীলয়ের দিকে তাকায়, আরেকবার নেহার দিকে তাকায়। নেহা খাবার অর্ডার দিয়ে বলে, বাবার ডায়েরিতে
তোমার ব্যাপারে পড়েছি। আমি কে, তুমি কে, সবাই বাবার ডায়েরিতে লেখা আছে। তুমি যে নিলয় তা প্রথম থেকেই জানতাম। অবাক হচ্ছ? মানে তুমি প্রথম থেকে জেনেও আমার সাথে এমন করতে? করতাম। দেখতাম তুমি মানুষটা আসলে কেমন। তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমার প্রতি সত্যি বলতে কোনো ভালো লাগা আসেনি, কিন্তু দিন দিন তোমার প্রতি কেমন যেন একটা অন্যরকম অনুভূতি নিজের মধ্যে খেয়াল করেছি। আরও একটা ব্যাপার আছে যেটা তুমি জানলে অবাক হবে। কি সেটা? খাবার চলে আসে। মিন্নু ভ্রুকুসকে একবার ওদের দিকে তাকাচ্ছে, আরেকবার খাবার খাচ্ছে। নেহা খাবারের চামচ হাতে নিয়ে বসে আছে, আর নিলয় খাবার মতো নেহার দিকে তাকিয়ে আছে। নেহা বলে, তোমার মাকে দেখতে চাও? মানে? বাবার ডায়েরিটা আমার আসল মায়ের ঠিকানা আছে, ডায়েরিতে পড়েছি। বাবা গোপনে ওনাদের খবর রেখেছিল। আমার বাবাকে তুমি চিনো না, তোমার থেকেও বড় মাইন্ড গেইমার, মানুষকে খুব তাড়াতাড়ি বশে আনতে পারে, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। সত্যি বলছি, যদি আসল মা বাবার কাছে থাকতাম তাহলে কখনো এত ভালোবাসা বা আদর পেতাম না যতটা আমার বাবা আমাকে দিয়েছে। তবে উনি যা বলেছে তোমাকে সবটাই সত্যি। তুমি তো ওনাকে চিনো, উনি কিন্তু ওনার উপরে কেউ থাকুক সেটা চান না। তবে তোমাকে তিনি একটা কথাই ঠিক বলেছে, মাস্তানি ছেড়ে দাও। জানে ছাড়তে গেলে অনেক কঠিন কিছুর সম্মুখীন তোমার হতে হবে, তবে আমি তোমার পাশে আছি। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। শফিক সাহেবের মুখটা মনে পড়ে যায়। না, তিনি এরকম লোক হতে পারেন না। আবার দেখা একজন ভালো লোক তিনি, যদিও আমাকে তার কাজে ব্যবহার করার জন্য রকস্টার বানিয়েছে আমাকে, কিন্তু এ অবধি ওনার তেমন কোনো কাজেই আমাকে ডাকেনি। আবার নেহাও তো শফিক সাহেবকে ভালো করেই চেনে। কে ঠিক, নেহা নাকি শফিক সাহেব? আবারও রহস্যটা বড় হয়ে যাচ্ছে। এক এক করে সবকিছু আমাকে শেষ করতে হবে ঠান্ডা মাথায়। মনে রাখতে হবে, রকস্টার জগতে কখনো কেউ কারো কাছের হতে পারে না কোনোভাবে এটা, কারণ বড় অবস্থানে সবাই যেতে চায়, আর রকস্টার মানে সবকিছুই তো তার কাছে বন্দি। এখানে কেউ কারো আপন হয় না। নিলয় খাবারের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। নেহা ওর হাতে হাত রাখে। নিলয় ঘুরে দেখায় নেহার দিকে। নেহার দৃষ্টি অন্যদিকে থেকে আজ অনেক বেশি আলাদা লাগছে। কেমন যেন ওর দৃষ্টি বলছে ভরসা করাই যায়। নিলয় কিছু বলতে যাবে, তার আগে নেহা বলে ওঠে, কখনো মেয়ে রকস্টার দেখেছো? মানে? তুমি রকস্টার হলে আমিও তোমার সাথে থেকে রকস্টার হব। রকস্টারের এই মাইন্ড গেম খেলাতে যদি মরে যায় তবে একসাথে না হয়ে মরবো, আর যদি বাঁচি তবে দুজন সব শত্রুদের একসাথে শেষ করে না হয় বাঁচবো। নিলয় আরো কিছু সময় ভাবতে থাকে নেহাকে নিয়ে। মিন্নুর দিকে তাকিয়ে বলে, তুই বাসায় চলে যা, এই নে টাকা, খাবার কিনে নিয়ে যাস তোর আপার জন্য। নেহা আমাকে তোমার আসল মায়ের কাছে নিয়ে যাবে। অনেক কিছু বোঝাপড়া আছে আমার, আজ রাতে হয়তো অনেক কিছুই ঘটতে পারে। মাইন্ড গেম শেষ করতে হবে। চলো। নেহা আর নিলয় রেস্টুরেন্ট থেকে বের হয়। রেস্টুরেন্টের বাইরে আসতেই নেহা বলে, দাঁড়াও, ড্রাইভারকে ফোন করি গাড়ি নিয়ে আসুক। কোনো দরকার নেই, 2 মিনিটেই গাড়ি চলে আসবে। নিলয় পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে। ঠিক তার 2 মিনিট বাদেই একটা ছেলে বাইক নিয়ে হাজির। নিলয় সামনে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে ওঠে, ভাইয়া বাইক। তুমি শাওন না? নেহা অবাক হয়ে তাকায় শাওনের দিকে। নেহা জানতই না শাওন নিলয়ের লোক। শাওন মুচকি হাসে, কোনো কথা না বলে সে চলে যায়। নিলয় নেহাকে নিয়ে বাইক স্টার্ট দেয়। ঢাকা থেকে অনেক দূর নিলয়ের পরিচিত জায়গা। সে ছোট্ট বিল, যা সব দিক পানিতে ভরে আছে। বিলের একপাশে সারি ধরে সাদা রাজহাঁসের দল প্যাক প্যাক করে ডেকে চলেছে। তার কিছুটা দূরে কাদা খোঁচা পাখির দল পানিতে মুখ ডুবিয়ে কাদা তুলতে ব্যস্ত। বিলের এক প্রান্তে ছোট উঁচু ঢিপি, সেই ঢিপিতে কলার বাগান লাগানো। শরতের প্রকৃতিতে ছোট্ট জায়গাতে কাশফুলের সমারোহ যেন মন কেড়ে নেয়। কলা বাগানের পাশে বকের দলেরা উঠছে বসছে। নিলয় বাইক থেকে নামে। নেহা নিলয়ের দিকে বড় বড় চোখে তাকায়। কি ব্যাপার, তুমি এখানে কেন নামলে? ঢাকা শহরের বাইরে এটাই আমার প্রিয় জায়গা। তোমার বাবার সাথে অনেকবার এখানে এসেছি, মাঝে মাঝে একাও চলে আসি এখানে। কলা বাগানের বিপরীত পাশে বাঁধের উপর ছোট ছোট সারিবদ্ধ মেহগনি গাছ। গাছের ডালে নানা রঙের পাখিরা একদম চিকন ডালে বসে দোল খাচ্ছে। নিলয় বিলের একদম কিনারে এসে দাঁড়ায়। বিলটা বেশি বড় না, আবার ছোট না। বিলের মাঝখান দিয়ে মেইন সড়ক চলে গেছে ঢাকার অদূরে। নিলয় পা থেকে কনভার্স করে নেয়, পিস্তলটা বাইকের কোরলে রেখে বিলের পানিতে নামে। নেহা বোকার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে, মনে মনে বলছে, এই ছেলে কি আসলেই রকস্টার? রকস্টাররা কি এমন বাচ্চাদের মতো আচরণ করে? রকস্টার তো ভয়ঙ্কর হয় না, ছেলেটা ভয়ঙ্করই আছে, তবে তার জায়গা মাফিক, তবে রোমান্টিকও বটে।
ওকে ঠিকই আমি শত্রুদের থেকে বাঁচিয়ে রবস্টার দুনিয়া থেকে সরিয়ে আনবোই আনবো। আমার করে নেব ওকে আমি, যে করেই হোক। নিলয় পানির মধ্যে পায়চারি করছে, নেহা দেখে হাসছে। নেহা চিৎকার করে বলে, আমিও ভিজবো তোমার সাথে। এই ছেলে, কি ভাবছো? এখন আসো, আমার হাত ধরো, দুজনে অল্প পানিতে কিছু সময় হাঁটবো, আসো। নেহার ঝাড়ি শুনে নিলয় থতমত খেয়ে ওর দিকে তাকায়। কখন যে নেহা খালি পায়ে পায়জামা উঁচু করে পানিতে নেমে পড়েছে নিলয় খেয়াল করেনি। নেহার ফর্সা পায়ের অনেকটাই নিলয়ের চোখে এসে পড়ছে। এই প্রথম কোনো মেয়ের খুব কাছে এসছে নিলয়। বুকটা আবারও কেঁপে ওঠে তার ধপ করে, কেমন যেন ভয় পেতে থাকে ও। নেহা নিলয়ের হাত ধরে, নিলয় একদম চুপসে যায়, নিজেই নিজের উপর অবাক হচ্ছে। সে নিজেই মনে মনে বলছে, আমি কি আসলে রকস্টার? এত ভয় পাচ্ছি কেন? এত নার্ভাস মনে হচ্ছে কেন নিজেকে? নিলয় কিছু বলতে যাবে, তার আগে নেহা নিলয়ের হাত ধরে আর একটু দূরে সরে যায়। বক আর রং বেরঙের পাখিদের দিকে তাকিয়ে নেহা বলে, তোমার আঁকিপাতে দৃষ্টি গোচর হব, ভেসে যাব দূর বহুদূর, বৃষ্টি বিলাসের সাথে করব জ্যোৎস্না বিলাস, মনের সরোবরে ভাসবো অনেক দূর। তুমি আছো হৃদয় মন্দিরে, আমি স্বপ্ন হব, হন্য হব ভালোবাসার সমুদ্রে। নিলয় নেহার দিকে হা করে তাকিয়ে থাকে, শক্ত করে ধরে আছে নেহা। নিলয় বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা এখন চোখ বন্ধ করে কবিতা আবৃত্তি করছে। এরকম মুহূর্ত নিলয়ের কখনো আসেনি, তার বদলে এসেছে রক্তের ছন্দ, দ্বন্দ্বে আটকে থাকা শিহরিত খুনের নেশা। কেমন যেন ব্যাকুল করা মুহূর্ত নিলয় উপভোগ করছে। শিরশিরে বাতাস, সকালের রৌদ্র যেন নেহার মুখে এসে পড়ছে। রাজহাঁসের ডাক, কাদা খোঁচাদের কাদার ঘ্রাণ, বাতাসে কলা পাতার উচ্ছ্বসিত গান, বকেদের উড়ে চলার শব্দ, পাখিদের কলকলানি, আর তার সাথে কনয়া তদ্রিত নেহার মুখশ্রী।